তৈয়ব ভিড় ঠেলে লনে এসে দাঁড়িয়ে অস্থির শ্বাস ফেলল। কিছু সময় বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘ এক বড় আশ্চর্য হলো সে। স্ব-উক্তিতে আওড়ালো, মিষ্টিকে তো আমি নিজেই প্রত্যাখ্যান করে দিয়েছি বারবার। তারপরে ওকে টুবাইয়ের সাথে দেখে এতটা অসহ্য কেন লাগছে? খারাপই বা লাগছে কেন? আমার তো খারাপ লাগার কথা নয়। মিষ্টি তো আমার বোনের মতো। তাহলে কেনই বা আমার বুকের ভেতর এরকম হচ্ছে? অনুষ্ঠানে ছেলে মেয়েদের দলের মধ্যে ঝগড়া লেগেছে। জুটি বেঁধে নাচলেও নাচের মধ্যে ওর মাথা ঢুকে দেওয়া, পা বাঁকিয়ে দেওয়া, এসব চলছে হরদম। আর মূলত এটা নিয়েই চলেছে কলহের সূত্রপাত। একে তো জ্যৈষ্ঠের গরম, তার উপর এত এত মানুষের ভিড়ে সেন্টার এসির বাতাসও যেন গায়ে লাগছে না। তিতির কিছুক্ষণ বসে থেকে শেষমেশ এই যুক্তি পাল্টা যুক্তির মধ্যে উঠে দাঁড়ালো সে। হাতে মেহেন্দি শুকায়নি, পরনে শাড়িটাও খুলে পড়ার জোগাড়। এই অবস্থাতেই কোনো মতে হট্টগোল এড়িয়ে দোতলায় উঠে এলো তিতির। মাঝে মিষ্টিকে সিঁড়ির মাথায় পেতেই চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো তিতিরের। একটা জোরে হাঁপ ছেড়ে ডেকে উঠল, মিষ্টি, ভাগ্যিস তোমাকে পেলাম এখানে। মিষ্টি তখন তারাই ছিল, সবাইকে খেতে বসাতে হবে। সেই দুপুর থেকে সবাই না খাওয়া, তবুও পা জোড়া থেমে গেল ওর। একটা মিষ্টি হাসি দিয়ে তিতিরকে বলে উঠল মিষ্টি, কেন ভাবি, কিছু লাগবে? অসুবিধে হচ্ছে তোমার? গরম লাগছে বোধহয়, তাই না? আমার রুমে গিয়ে বসবে একটু? মিষ্টির এত এত প্রশ্নের ফাঁকে হালকা করে হাসলো তিতির। মেয়েটাকে শান্ত হতে বলে উঠল, হ্যাঁ মিষ্টি, তোমার রুমে একটু যা লাগবে। আসলে শাড়িটা মনে হয় না খুলে যাচ্ছে। নিজে নিজে পড়েছি তো, ভালো করে গুছিয়ে পড়তে পারিনি মনে হয়। শাড়িটা খুলে যাচ্ছে শুনেই ঠোঁটে ঠোঁট টিপে হেসে ফেলল মিষ্টি। কিন্তু তিতিরের চুপসে যাওয়া মুখখানা দেখেই আবার নিজেকে সামলে নিল। তারপর আর সময় নষ্ট করলো না, নিচে যাওয়ার কথা বেমালুম ভুলে বসলো সে। মিষ্টি তিতিরকে বলে উঠল, বুঝতে পেরেছি ভাবি, তুমি চলো তো আমার সাথে, আমি ঠিক করে দিচ্ছি তোমার শাড়ি। কিন্তু তখন মিষ্টির রুমে এক গাদা আত্মীয় স্বজন। তা দেখে মিষ্টি তিতিরের কানের কাছে এসে বলে উঠল, ভাবি, এখানে তো প্রচুর মানুষ, কোনো একটা ফাঁকা রুমে যেতে হবে, চলো এখান থেকে। মিষ্টি মিনিট খানেক থম মেরে দাঁড়িয়ে থেকে তারপর কিছু একটা ভাবলো। তারপর তিতিরকে বলল, ভাবি, একটা ফাঁকা রুম আছে, ভাইয়ার রুমটা একদম ফাঁকা। ওখানে আত্মীয় স্বজনরা যাওয়ার সাহস পাবে না। তুমি বরং আমার সাথে ভাইয়ার রুমেই চলো। মিষ্টির কথা শুনেই তিতির প্রথমেই না করে দিল। যেই মানুষটা পুরো অনুষ্ঠানে একবারও তার সামনে পড়লো না, বিপদে তার ঘরে গিয়ে শাড়ি ঠিক করার কোনো মানেই হয় না। তবে তবে মিষ্টি যে নাছোড়বান্দা, ঠিকই তিতিরকে নিয়ে এলো আরাপের রুমে। রুমে ঢুকেই মিষ্টির দরজাটা হালকা করে ভিজিয়ে দিতেই ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলল তিতির। তারপর চোখ তুলে আশেপাশে তাকালো। ঘরটা যেমন রেখে গেছিল ঠিক তেমনই আছে। দরজা দিয়ে ঢুকতেই চোখে পড়ার মতো বেডের পিছনের দেয়ালে আরাপের বিশাল বড় একটা ছবি। তিতিরের ভাবনার মাঝেই মিষ্টি বলে উঠল, আমি কি রুমের বাইরে দাঁড়াবো ভাবি? তুমি নিজে নিজে পারবে শাড়ি ঠিক করতে? তিতির এবার ঠোঁট ফুলিয়েই বলে উঠল, পারবো না বলেই তো তোমার কাছে এসেছিলাম ননদিনী। আচ্ছা বেশ, তাহলে যাওয়ার আগে আমার কাঁধের উপর থেকে আঁচলের পিনটা একটু খুলে দাও তো মিষ্টি। বেকায়দা এমনভাবে আটকিয়েছে না যে না দেখেই খোলা সম্ভব না। তার উপর আমার দুহাতেই মেহেন্দি। তিতিরের কথায় হালকা করে হেসে দিল মিষ্টি। দু কদম এগিয়ে আসতেই তখনই দরজা ঠেলে ভেতরে ঢুকলো আরাপ। তবে তিতির সেটা টের পেল না, তবে মিষ্টি টের পেল। ঘুরে তাকাতেই দেখলো আরাপকে। নীল সাদা পাঞ্জাবিতে শুভ্র সুন্দর লাগে সেই পুরুষটাকে। ভাইকে দেখে কিছু বলে ওঠার আগেই মিষ্টি হাঁ করতে যাবে, ঠিক তখনই তর্জনী আঙুল দিয়ে না করে দিল আরাপ। বলে উঠল ইশারায় সেখান থেকে বেরিয়ে যেতে। মিষ্টিও সাথে সাথে হাঁ করা মুখটা বন্ধ করে বাধ্য মেয়ের মতন মাথা নোয়ালো। তারপর ঠোঁট টিপে বেরিয়ে গেল শব্দহীনভাবে। তারপর নিজে থেকেই বাইরে বেরিয়ে এসে শব্দহীনভাবে দরজাটা ফের ফিরিয়ে দিল। ভাই ভাবিকে একান্তে সময় কাটাতে দিয়ে নিচে নেমে এলো। নিচে নামতেই উদাস হলো রমণী। ঠোঁটে ঠোঁট উল্টে বিড়বিড় করে আওড়ালো, কবে যে আমারও একটা বিয়ে হবে। বেশ কিছুক্ষণ পর চার দেয়ালে পিনপত নীরবতা ভাঙল তিতির। তাকাতা দিয়ে বলে উঠল মিষ্টিকে, মিষ্টি, কিছু বলছো না কেন? পিনটা পেয়েছো? আঁচলের নিচেই আছে হয়তো, ব্লাউজের সাথে আটকে। মিষ্টি অনুপস্থিতি টের পেয়ে কথার মাঝেই থেমে গেল তিতির। স্নিগ্ধ কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ঘুরে পেছনে তাকাতে চাইলেই তৎক্ষণাৎ একজোড়া বলিষ্ঠ হাত ভীষণ সন্তর্পণে তার কাঁধের উপর রাখলো। তিতিরকে ঘুরে তাকাতে গিয়েও আটকালো, থামলো শ্বাস প্রশ্বাস। আর তার অমসৃণ গালটা তিতিরের গালের পাশে ছোঁয়াতেই তিতিরের সারা শরীর কাঁপতে লাগলো। পায়ের নখ অবধি শিরশির করতে লাগলো। অনুভূতিতে কেঁপে উঠল পুরোটা শরীর।
কর্ণকুহরে তখন আরাফের কণ্ঠস্বর ভেসে আসলো। এখনো পাইনি, তবে পেয়ে গেলে তোমাকে জানাবো। আরাফের কণ্ঠ কানে আসতেই শুকনো ঢোক গিলল তিতির। শ্বাস চেপে রেখে প্রায় একটা নিঃশ্বাস নিয়ে আওড়ালো, আপনি কেন এলেন এ ঘরে? আমি তো আপনাকে ডাকিনি। ডেকেছি তো মিষ্টি। পুরো কথা শেষ হওয়ার আগেই আরাফ মুখ ডোবালো তিতিরের কাঁধে। উষ্ণ অধৈর্যরা সিক্ত করলো কাঁধের উন্মুক্ত জায়গাটা। চাপা কণ্ঠে আরাফ বলে উঠল, বউ পাখি, শুরুতে তুমি যাকেই রেখো না কেন শেষটা তো আমাকেই করতে দাও। লেট মি ফিনিশ বউ পাখি। আরাফের ঠোঁটের এক একটা স্পর্শ সিঁড়িয়ে কাঁপন ধরালো তিতিরের আগামাথা। দাঁত দিয়ে সেফটি পিন খোলার সময় উন্মত্ত ঝড় তুলল নমনী অন্তঃস্থলে। যে ঝড়ের তোপে ভেঙে চুরে গেল সমস্ত রাগ। অভিমানী মেয়েটা নরম হতেই একটানে তাকে নিজের দিকে ঘুরিয়ে ফেলল আরাপ। তারপর বলিষ্ঠ দু হাতের মুঠোয় আঁকড়ে ধরল তিতিরের কোমরে পিছন। তিতিরের শঙ্কিত চোখ জোড়ায় চোখ রেখে আওড়ালো, মেঘের মতো কেন সেজেছ? সাথে সাথে তিতিরের হৃদয়ে উথাল পাতাল তাণ্ডব শুরু হলো। নিজেকে সামলিয়ে কথার মানে বুঝতে না পেরে জিজ্ঞেস করলো আরাপকে, মানে? আরাপ প্রতি উত্তরে বলে উঠল, মেঘ যেমন করে সেজে থাকে, কোমল প্রাণভাবে, স্বচ্ছ এবং স্বাধীনভাবে উড়ে বেড়ানোর যে অসীম ক্ষমতা সর্বক্ষণ ঘিরে রাখে তাকে, যাকে দেখলে শান্তি শান্তি লাগে। তোমাকেও আজ ঠিক তেমন লাগছে। আমার পোড়া হৃদয়ে আজ এক টুকরো মেঘের মতো শান্তি শান্তি দেখতে লাগছে তোমাকে। চোখ যে ফিরাতে পারছি না। আরাপের কথায় রক্তিম হয়ে উঠল তিতিরের মুখখানা। কথা ঘোরাতে বলে উঠল, আমার থেকে চোখ সরাতে পারছেন না নাকি তৈয়বার, যে আপনাকে এতক্ষণ আটকে রেখেছিল? রমণীর রাগ দেখে মনে মনে হাসল আরাপ, তবে চোখ মুখে নীরব গাম্ভীর্য ধরে রেখে আওড়ালো, তৈয়বের জেন্ডার চেঞ্জ করে তৈয়বার করেছিলাম, জানলে বেচারা ম্যান হলেই সুইসাইড করবে। প্লিজ এসব বলো না জান। তিতিরের কুচকে যাওয়া কপাল মসৃণ হলো ধীরে ধীরে। চোখে অবাকতা নিয়ে বিস্ময় হয়ে তাকালো আরাপের দিকে। কিঞ্চিত অবিশ্বাস নিয়ে শুধালো, তার মানে পুরো তৈয়বার কনসেপ্টটা মিথ্যে? আপনি এতগুলো দিন মিথ্যে বলেছেন আমাকে কেন? আরাপ তখন প্রতিউত্তর করল, সে তো একটু তোমায় রাগানোর জন্য। শুনেছি মানুষ প্রেমে পড়লেই হিংসুটে হয়, তাই একটু পরীক্ষা করে দেখছিলাম আমার বউ পাখি হিংসুটে হচ্ছে কিনা। রাগে অন্ধ হওয়া তিতির আরাপের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ক্ষুদ্র গলায় আওড়ালো, আপনি একটা অসভ্য পাঁজি একটা লোক। আমাকে মিথ্যে বলে রাগিয়ে দিয়ে মনে মনে পৈশাচিক তৃপ্তি পেয়েছিলেন নিশ্চয়ই। সাথে সাথে আরাপ বলে উঠল, একদমই না। আমার তো ওই তৈয়বটার জন্য কষ্ট হতো। বেচারি, না মানে বেচারা, যে কি গালাগালিটা না পেল এতদিন। আরাপের হাসলো ঠোঁট টিপে। সেই হাসি থেকে তিতিরের চোখ জোড়া টলমল করে উঠল। সর্বাঙ্গে ছড়ালো প্রবল কোথানল। দাঁতে দাঁত পিষে বলল, আপনার সাথে বিয়ে ক্যান্সেল। কোনো বিয়ে টিয়ে হবে না কাল। এই মেহেন্দিও আমি এখনই তুলে ফেলবো। মিথ্যাবাদী লোক। সঙ্গে সঙ্গে আরাপ বলে উঠল, সেটি আর হচ্ছে না জান। বিয়ে তো তোমাকে এই মিথ্যাবাদী লোকটাকেই করতে হবে। তিতির প্রত্যুত্তর করল, কেন? মগের মূল্য নাকি যে আপনি যা চাইবেন তাই হবে? আমার হাত ছাড়ুন বলছি, নইলে আমি কিন্তু চেঁচিয়ে চেঁচিয়ে সবাইকে বলে দেব আপনি আমার সাথে খারাপ কিছু করছেন। আরাপ হাত ছাড়ল না, বরং অতিরিক্ত লম্বা হওয়ায় ঝুঁকে এলো তিতিরের মুখের দিকে। মাঝখানের ইঞ্চিখানেক দূরত্ব মিটিয়ে টুপ করে ঠোঁট ছোঁয়ালো স্থির গালে। বেশ খানিকটা সময় বাদে সামনাসামনি হয়ে বলে উঠল, নিজের লিগালি ওয়াইফের সাথে খারাপ কিছু করার জন্য যদি জেলও খাটতে হয়, তবু আজ তোমায় ছাড়ছি না। বিয়ে করবে না বলেছ, সেই ভুলটা আমি মাফ করে দিলাম। যতই হোক গুনে গুনে আমার একটা মাত্র বউ, কিন্তু এত সুন্দর করে সেজে এসে আমাকে পাগল করার জন্য শাস্তি তো তোমাকে পেতেই হবে জান। তিতিরের নাজুক মুখ জোড়া দুহাতের মুঠোয় নিয়ে মিটিমিটি হাসছে আরাপ। সেই হাসির দিকে তাকিয়েই মেজাজের পারদ বাড়ল তিতিরের। সারাদিন ভূতের মতো উধাও থেকে এখন আহ্লাদ দেখাতে আসছে। সে কেন মেনে নেবে এই আহ্লাদ? আর কেনই বা নরম হবে? উল্টে অভিমানী কণ্ঠে মিশিয়ে বলে উঠল, আপনি এ ঘর থেকে যাবেন কিনা বলুন। মিষ্টি যদি হুট করে চলে আসে আর আমাদের এভাবে দেখে ফেলে, আমি কিন্তু এসব কিছুই জানি না। বড় ভাই হিসেবে মান সম্মান আপনার যাবে। স্ত্রীর সতর্ক বার্তায় খুব একটা পাত্তা দিল না আরাপ। বলিষ্ঠ হাতের এক টানে আরো কিছুটা কাছে টেনে নিল তিতিরকে। ঠোঁটের থেকে ঠোঁটের ইঞ্চি ধনেক দূরত্ব রেখে বলে উঠল, মিষ্টি কেন? মিষ্টির দাদিও এখন এ ঘরে আসবে না, যতক্ষণ না পর্যন্ত তোমার সাথে আমার বোঝাপড়া মিটমাট হচ্ছে। আরাপের মুখে বোঝাপড়ার কথা শুনেই শুকনো ঢোক গিলল তিতির। গলা ভেজালো। মনে মনে ভাবলো, এই বুঝি ভুল পাল্টে ফেলবে আরাপ। রাজনীতির মানুষগুলো তার মানে এরকমই হয়।
তাদের সবটাই মুখোশ। নিজের স্বার্থ ছাড়া এরা কাউকেই ভালোবাসে না। আরাফ হয়তো তাই বোঝাপড়া করতে চাইছে। কি বলবে সে? বিয়েটা কি গেম? তোমার বাবাকে হারানোর জন্য এইটা একটা টোপ মাত্র। আসলে কখনো ভালোবাসিনি তোমাকে, বিয়ের পরেও বাঁচবো না। কথাগুলো ভাবতে ভাবতেই টলটলের দিঘির ন্যায় চোখের তারায় আষাঢ়িয়া মেঘের মতো অন্ধকার নামল তিতিরের। শক্ত কণ্ঠে জানতে চাইল তিতির, কিসের বোঝাপড়া? আরাফের পাতলা ওষ্ঠযোগের বাঁকে তখনও হালকা হাসি, সাথে চোখের ভাষায় অস্পষ্ট মাদকতা। তবে তিতিরের কপালে স্পষ্ট ভাঁজ দেখে হুট করে ঠোঁট টিপল আরাপ। শ্বশুরের মেয়ের সন্দেহবাদীতে বরাবরের মতো কৌতুকী হলো পুরুষর। হাত না ছেড়েই বলে উঠল আরাপ, এই যে এত সুন্দর করে সাজলে আজ, এর একটা বোঝাপড়া করতে হবে না তোমার সাথে? এখন সেই বোঝাপড়া তুমি আমার ঠোঁটে চুমু খেয়ে মেটাবে, নাকি আমি অন্য কোনো উপায়ে মেটাবো? ইটস আপ টু ইট। তিতির থমকালো, ভরকালো আরাপের কথায়। আষাঢ়িয়া মেঘ কেটে সেখানে নামলো একরাশ লজ্জা। সাথে সাথে লজ্জায় মাথাটা নুয়ে আওড়ালো, আপনি ভীষণ অসভ্যের মতো কথা বলছেন। এগুলো আবার কেমন অপশন বোঝাপড়া মেটানোর? সাথে সাথে আরাপ বলে উঠল, আমার অপশন তো এগুলোই। তুমি নিজে থেকে চুমু খেতে না পারলে আমি সাহায্য করছি, করব সাহায্য। টুকটুকে নতুন বইয়ের মতো লজ্জায় লাল হলো তিতিরের গালে দুপাট। কান দিয়ে বিশদ গরম ধোঁয়া বেরোলো বাষ্পের মতো। আর ঠিক সেই মুহূর্তেই ঝড়ের গতিতে আরাপ ঝুঁকে এলো তার ঠোঁট বরাবর। চোখের পলকেই সেখানে চুমু খেয়ে সোজা হয়ে দাঁড়ালো সেই মানুষটা। আর পুতুল, সে তো কাঠপুতুলের মতো বাকশক্তি হারিয়ে ফেলল। অনুভূতির অতলে হারিয়ে শিরশির করে উঠল পায়ের নখ থেকে মাথা তালু অবধি। তিতিরে হুঁশ ফিরতেই আরম্ভ হলো লজ্জাবতীর ন্যায় নুয়ে যাওয়া। প্রথম চুমুর আড়ষ্টটা কাটিয়ে না উঠতে পারা কণ্ঠে শুধালো, এটা কি ছিল? হিসেব মতে দীর্ঘ 30 বছরের জীবনে এই চুমুটা আরাপের প্রথমই ছিল। আদুরে দৃষ্টিতে তিতিরের দিকে দেখে বলে উঠল আরাপ, সাহায্য ছিল বউ পাখি। তুমি অপশন বাছাই করতে সময় নিচ্ছিলে, তাই আমি একটুখানি সাহায্য করলাম তোমাকে। বলতে পারো তোমার লজ্জাটা ভেঙে দিলাম। এখন তোমার পালা। তিতির ফের একবার ঢোক গিলল আরাপের চোখের দিকে চেয়ে। বিকেলে তীর্যক রোদে ঈষৎ বাদামি ঠেকলো সেই চোখ জোড়া। এমন চোখের দিকে অনেকক্ষণ চেয়ে থাকা মুশকিল হলো তিতিরের। সে তড়িঘড়ি করে চোখটা নামিয়ে বলে উঠল, বললেই হলো, আমি পার্লামেন্ট নই যে আমার উপর আপনি আপনার পাওয়ার দেখাবেন। আমি কিছু করতে পারবো না। আরাপ তখন বলে উঠল মুচকি হেসে, তাই নাকি? কিন্তু তোমার যে ঋণ রয়ে গেল আমার কাছে, সেটা শোধ করবে না? আমি চুমু খেয়ে তোমার লজ্জা ভাঙালাম, তোমারও কি উচিত নয় তোমার আজ বাদে কাল হওয়া স্বামীর সাথে ঠোঁটে চুমু খেয়ে তার লজ্জাটা ভেঙে দেওয়া? আরাপ কথাগুলো বলে ভ্রু নাচালেও ভ্রুক্ষেপহীন থাকার চেষ্টায় নিজেকে নিঃশেষ করতে চাইল তিতির। এত লজ্জা সে কোথায় রাখবে এ জীবনে? এই লোক মুখের লাগাম টানবে কখন? আরাপের মুখে লাগাম না টানলেও দরজার ওপাশ থেকে জিল্লুর লাগাম টেনে ধরল টুবাই। ব্লেজারের নিচ ধরে তাকে টেনে হিজড়ে নিয়ে যেতে চাইল এখান থেকে, কিন্তু সে কিছুতেই সরবে না। পাশে যদি কিছু তার মিস হয়ে যায়, কান থাকতে কানের সদ্ব্যবহার না করতে পারলে তার জীবন ব্যর্থ হয়ে যাবে। তাই এমন কিছু তা হতে দেবে না। তাই সে আবার কান পাতল দরজায়। টুবাই হাতল ছেড়ে পাশে দাঁড়ালো। টুবাই এবার জিল্লুকে বলে উঠল, তুই তখন থেকে কি শুনছ, আমার একটু বলবি প্লিজ? টুবাইয়ের প্রশ্নে জিল্লু প্রতি উত্তর করল, ভিতরে সব গাঁজাপুরি কথাবার্তা হইতাছে, তোর শুই না লাভ নেই। তুই যা, নিচে যা, 2 গাছ বোরহানি খাইয়া আয়। টুবাই তখন বলে উঠল, ভিতরে গাঁজাপুরি কথা হয়েছে, তুই বা শুনবি কেন? জিল্লুর সাথে সাথে বিরক্ত হয়ে প্রত্যুত্তর করল, কারণ আমি বুইড়া মানুষ, আর তুই ছানাপোনা ছাউনাপোনা এইসব শুনলে অসুবিধা হইব। যা ভাগ এখান থেইকা। টুবাই তবুও দমল না। তবে নিঃশব্দে নেমে আসতেই জিল্লুর মনোযোগ আবারও গিয়ে ঠেকল দরজার ওপাশের আরাপে। টুবাই সেই সুযোগে ঝুঁকে এলো জিল্লুর কানের কাছে, ফিস করে বলে উঠল, তুমি যে লুকিয়ে লুকিয়ে ভাই ভাবির কথা শোনার জন্য দরজা ভেঙে ভেতরে ঢুকতে চাইছো, সেটা আরাপ ভাইকে সবার আগে আমি জানাবো। এখন তুমি ভেবে বলো, আমাকে এখান থেকে ভাগিয়ে দেবে নাকি? জিল্লু বেশ বিরক্ত বদনে পাশে ফিরে তাকালো। টুবাই যে তার নিজের হাতে গড়া শিষ্য, সেই শিষ্যের এরকম চতুরতায় মুখ থেকে বেরিয়ে এলো অসাব্য কিছু গালি। টুবাইয়ের তাতে কোনো হেলদোল হলো না। দেখে মানুষটা বেশ হাল ছেড়ে দিয়ে হঠাৎ কণ্ঠে জানালো জিল্লু, আইসা, ওইখানে দাঁড়াইয়া শুনবি, আওয়াজ করবি না কোনো। আমি কিন্তু তোর বউ না যে উল্টাপাল্টা আওয়াজ দিবি আমার কানের পাশে আইসা। জিল্লুর কথার প্রতি উত্তরে টুবাই বলে উঠল, তোমার মতো বউ আমারও লাগবে না।
টুবাইকে সাবধান করলেও দেখা গেল সময় বাড়তেই আরাপ আর তিতিরের কথোপকথন শুনে নিজেই হা হুতা শুরু করে দিল জিল্লু। টুবাই তার দিকে বিরক্ত চোখে তাকাতেই সে বলে উঠল, ছে, এসব শোনার আগে আমি অন্ধ হইলাম না কেন? টুবাই বলে উঠল প্রত্যুত্তরে, ওরে বয়রা হয়ে গেলাম না কেন হবে? কান থাকতে অন্ধ হইয়া মানুষের পক্ষে সম্ভব না। তবে বান্দরের বিষয়টা আলাদা, আমাকে রিসার্চ করে দেখতে হবে। টুবাইয়ের কথা শুনে জিল্লু এবার খেপে গেল না, ঝগড়াও জুড়ে দিল না টুবাইয়ের সাথে, বরং অসহায় স্বরে বলে উঠল, আমার ইমিডিয়েটলি বিয়া করণ লাগবে টুবাই। ফার্স্ট, এসব আর চোখে দেখান যায় না। আমাগর মতো সিঙ্গল গোর কানের পাশ দিয়া ভাই রোমান্স করতেছে, আর আমরা। জিল্লুর কষ্টের কথা শুনে টুবাই বলে উঠল, ভাইয়ের তো বউ আছে, আর আমাদের তো বউ নাই। জিল্লু তখন টেনশনের ভঙ্গিমায় চোখ বন্ধ করে নাক টেনে শ্বাস নিল, মাথা ঠান্ডা করলো, তারপর চোখ বন্ধ করেই বলে উঠল, টুবাই, তুই তাড়াতাড়ি বউ জোগাড় করার ব্যবস্থা কর। পাখি ঘটককে ডাক দে। পাখির ডানার সুন্দরী দুই রমণীগণকে নিয়ে সে যেন অতি শীঘ্রই চৌধুরী বাড়িতে পদার্পণ করে। জিল্লুর কথা শুনে টুবাই হেসে ফেলল, তারপর কোনো মতে নিজেকে সামলে বলল, তা তোমার কেমন টাইপ বউ লাগবে? এবার যার পরনাই খেপে গেল জিল্লু, তবু নিচু কণ্ঠে হিসিয়ে আওড়ালো, হোপ বেটা, টাইপ আবার কি জিনিস? আমাগরও যে মাইতে মাইয়া দেবে সেটাই আমাদের 14 গোষ্ঠীর কপাল। নিজের চেহারাখানা একবারও আয়নায় দেখছস? আর দেখবি বা কেমনে? পড়ছস তো চশমা, তাহলে মেয়ে খুঁজবো কিভাবে? এভাবে কি মেয়ে খোঁজা যায়? জিলু এবার প্রত্যুত্তর করল, বলবি মাইয়া শ্বাস নিতে পারলেই হয়েছে, আর কিছুই লাগবো না। এটাই ইম্পর্টেন্ট আমাদের বিয়ে করাটা। অপরদিকে দরজার ভিতরে তিতির হতভম্ব, তার করণীয় সম্পর্কে আরাপ আরেকটু খোলাসা করল, কণ্ঠে ছন্দ গভীরতা টেনে বলে উঠল, শুধু তো একটু চুমোই খাবে। এইটুকু ঋণ শোধ করতে এত ভাবনা চিন্তায় পড়লে তো মুশকিলই হবে। বউ পাখি, তুমি চুমু না খেলে তোমার স্বামীর লজ্জা কিভাবে ভাঙবে? আরাপের দুষ্টুমি ধরতে পেরে চোখ মুখে শিথিল হল তিতিরের, শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, আপনার আবার লজ্জাও আছে নাকি? প্রশ্নের বিপরীতে কারে টোল ফেলে নিঃশব্দে হাসল আরাপ। সময় পেরোতেই মুষ্টিবদ্ধ করে রাখা কবজি জোড়া আলগা করে দিল তিতিরের, তারপর ধীর পায়ে পিছিয়ে গেল এক কদম। তিতিরের কিছুটা সন্দিগ্ধ চোখেই তাকিয়ে রইল স্বামীর দিকে। এই লোককে যে তার একদমই ভরসা নেই, কিন্তু তাকে অবাক করে দিয়েই এক হাঁটু গেড়ে তার সামনে বসে পড়ল আরাপ। তারপর দু হাতে সে মানুষটা আলকোষে তিতিরে পা ছুতেই রমণী হতবিহল হলো। হতবিহল চোখে চেয়ে চেয়ে দেখল কতটা সন্তর্পণে যত্ন মিশিয়ে তার নগ্ন পাটা নিজের উরুর উপর তুলে নিল আরাপ। তারপর এক হাতে পকেট থেকে বের করলো একটা রূপোর পায়েল, সেটা সন্তর্পণে পরিয়ে দিল তিতিরের পায়ের ওপর। তারপর বলল আরাপ, লজ্জা তা একটু আছে, নয়তো ড্রয়িং রুমে অতগুলো মানুষের সামনেই তো পায়েলটা পরিয়ে দিতাম তোমার পায়ে। লজ্জা পাচ্ছিলাম বলেই হয়তো তোমাকে একলা পেতে চাইছিলাম এই পায়েলটা পরিয়ে দেওয়ার জন্য। তিতির তখনও ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখলো আরাপের দিকে। প্রতি উত্তরে কিছু বলার সুযোগও পেয়ে গেল মুখ ফুটল না তার, কেবল চেয়ে থাকার এত শান্তি আগে কি জানতো সে? পরনের শাড়িটা পায়ের উপর থেকে অল্প তুলে দু হাতে পায়েলটা পরিয়ে দিল আরাপ। পরানোর সময় আদুরে স্বরে জানালো, এই পায়েলটা বহুদিন আগে কিনে রেখেছিলাম তোমার জন্য। তুমি সাদামাটা জীবন পছন্দ করতে, আর আমি তোমাকে। তুমি রাজনীতি ছাড়া বাকি সব কিছুই পছন্দ করতে, আর আমি তোমাকে ছাড়া বাকি সব কিছুই অপছন্দ করতাম। কাউকে গিফট কি করে দিতে হয়, গিফট হিসেবে কি বা দিতে হয় তাই জানতাম না। অথচ পায়েলটা দেখেই আমার প্রথমেই তোমার কথা মনে পড়ল। মন বলেছিল এই পায়েলটা তোমার পায়ে ছাড়া পৃথিবীর আর কারো পায়েই মানাবে না। যে দেখো, আমার মন মিথ্যে বলেনি। আরাপের কথাগুলো শুনতে শুনতেই ঝাপসা হলো তিতিরের দৃষ্টি। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা, চোখের পানি ছেড়ে ধরা গলায় বলল, আপনি আমাকে কাঁদাচ্ছেন কেন? আমার মেকআপ নষ্ট হয়ে গেলে আপনি কিন্তু সাজিয়ে দিবেন। জানেন কতগুলো মানুষ বউ দেখতে এসেছে নিচে? এখন যদি আমাকে বাজে লাগে দেখতে? আরাপ মুচকি হাসলো তিতিরের চোখের দিকে তাকিয়ে। বলল আরাপ, আমার বউ দেখতে এসে কেউ চোখই ফেরানোর সাহসী পাবে না, সেই দায়িত্ব আমার। তিতির তখন বলে উঠল, কেন, কি করবেন আপনি? সবাইকে ধমকের ওপর রাখবেন? আরাপ প্রত্যুত্তর করল, রাখবো। আর এসব করার বদলে আপনি নিশ্চয়ই কিছু আমার কাছে চেয়ে বসবেন। আমি কিন্তু আগেই বলে দিলাম আমি আপনার। আর কথা শেষ করতে পারল না, তার আগেই আরাপ বলে উঠল, পার্লামেন্ট নই, তাই তো? তবে পার্লামেন্টকে কি আমায় থোড়াই বিয়ের রাতে আদর করব? আদর তো করবো নিজের বউকে।
থতমত খেয়ে গেল তিতির আরাপের কথা শুনে। কথা শেষ করতে না পেরে মুখ নোয়ালো। গরম বাতাস বেরোলো লাল হয়ে যাওয়া কান দিয়ে। কুণ্ঠায় হাঁসফাঁস করতে করতে বলে উঠল তিতির, চাই। এবার মুখোমুখি হয়ে সোজাসুজি ঈষৎ বাদামি চোখের দিকে তাকালো রমণী। দুপাশে ঘাড় নাড়িয়ে বলে উঠল, আপনার পায়েল পরানো হয়ে গিয়েছে না? এবার ছাড়ুন আপনি, আমি শাড়ি ঠিক করব। আরাপ তখন বলে উঠল, এখন একটু আদর করা যাবে না? বিয়ের রাত আস্তে আস্তে তো এখনো গোটা একদিন বাকি। আর বাকি কথাটুকু শেষ করতে দিল না তিতির। পিছন ঘুরে চলে যেতে যেতে ঠোঁট টিপে আওড়ালো তিতির, তাহলে গোটা একদিনই অপেক্ষা করুন। আপনি তো বললেন বিয়ের রাতে আদর করবেন। কিন্তু তিতির দু কদম যাওয়ার আগেই হাতে হ্যাচকা টানে আরাপের বুকের সাথে এসে ধাক্কা খেল তিতিরের পিঠ। তিতির আর পিছনের মানুষের কাছ থেকে ছুটে পালানোর সাহস করল না। আরাপের তপ্ত শ্বাস ফেলল তিতিরের ঘাড়ের পেছনে। খোলা চুলগুলো তর্জনী দিয়ে সরিয়ে ডান কাঁধের পাশে রাখলো আরাপ। পরপর নিজের ওই চিবুকটা রাখলো তিতিরের বাম কাঁধে। মহাছন্ন কণ্ঠে আওড়াল আরাপ, আমার বউ পাখিকে আদর করতে গোটা একদিন কেন, এক যুগ অপেক্ষা করতে হলেও আমি রাজি। তবুও তাকে যে আমার চাই। অসুর শ্বশুরের সাথে যুদ্ধ করে হলেও আমার বউকে চাই, একদম নিজের করে। আর ঠিক সেই সময়েই দরজা ঠেলে ভিতরে হুমড়ি খেয়ে পড়ল জিল্লু আর ডুবাই। মিনিট খানেকের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। অতপর চট করেই তিতি সরে গেল আরাপের বুক থেকে। দুজনেই বুঝতে পারছে ওরা দরজার বাইরে ঘাপটি মেরেই ছিল। আরাপের মেজাজ তখন তুঙ্গে। চিরবির করছে আরাপের মাথা। তবুও দাঁতে দাঁত পিষে জিজ্ঞেস করলো আরাপ, তোরা বাইরে দাঁড়িয়ে কি করছিলি? জিল্লু হাঁটু ছেড়ে উঠে দাঁড়ালো, সঙ্গে টুবাই। দুজনকেই চোর চোর মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে আরাপ আবার বলে উঠল, বাইরে দাঁড়িয়ে আড়ি পাচ্ছিলি তাই তো? এই, লজ্জা করে না তোদের? আমি না তোদের বড় ভাইয়ের মতো? তিতির না তোদের ভাবি হয়? আর তোরা লুকিয়ে লুকিয়ে সেই ভাই ভাবির কথা শুনছিলি? মানলাম বাঙালি পাইপেথি নাই, তাই বলে একেবারে দরজা ভেঙে ফেলবি? বিয়ের দিন সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। গুমোট হয়ে থাকা পরিবেশটা হুট করে নামা এই মুষলধারে বৃষ্টিতে সকলে ফেলল স্বস্তির নিঃশ্বাস। তবে বিপত্তিও কম নয়। রাস্তাঘাটে বেহাল দশা। হাঁটু সমান কাদা জলে যেন থই থই করছে পুরো এলাকা। তাই বলে বিয়ের তোড়জোড় যে থেমে থাকেনি। সেই সকাল থেকেই শুরু হয়েছে সদাগর বাড়ি এলাহি কারবার। আত্মীয় কুটুম থেকে শুরু করে পার্টি অফিসের লোকজন কম কম করছে পুরো ইমা সদাগরে বাড়িটি। আর এইদিকে নাকমুখ কুচকে দাঁড়িয়ে আছে আজলাইন, ইমাদ সদাগরের শালক। এই বিয়েতে প্রথম থেকে তার যে ঘোর আপত্তি, তবুও ভগ্নিপতির কথার উপরে কথা বলা সাজে না, তাই কিছু বলতেও পারছে না সে। না হলে তো যে ছেলে তাকে ৩-৪ দিন গুদাম ঘরে আটকে রেখে বাস থেরাপি দিয়েছে, তার সাথে নিজের ভাগ্নি বিয়ে তো সে কিছুতেই হতে দিত না। এসব কিছু ভাবনার মধ্যে বেশ উসকুস করছে আজলাইন। বিয়ে তো সেই সন্ধ্যায়, এখন সবে মাত্র বিকেল। আগর যদি ভাঙতে হয় তাহলে এখনই ভাঙতে হবে। এসব ভাবনা নিয়ে আজলাইন যখন মালিকের ঘরে গেল, তখন দেখতে পেল পরনে সাদা পাঞ্জাবি আর বাংলা লুঙ্গি পরেই দাঁড়িয়ে আছে ইমাদ সদাগর গেটের দিকে মুখ করে। তখন আজলাইন ব্যগ্র কদমে তার কাছে এসেই বলে উঠল, দুলা ভাই, আমি কিন্তু জানি আপনি আমাজানের বিয়া ওই পোলার লগে মন থেইকা দিছেন না। কেমনে দিবেন? ওই পোলা আপনার অকপটে পার্টির নেতা, আপনার শত্রু। আপনার একমাত্র শালকে আটকাইরা রাখছিল গুদাম ঘরে। এর একটা বদলা না নেওয়া পর্যন্ত আমার যে শান্তি নাই। তখনই ইমাদ সদাগর শান্ত স্বরে বলে উঠল, তুমি কি চাও? আজলাইন প্রতি উত্তরে বলে উঠল, আমি তো চাই আজকাই ওই আরাপের কবর খুঁড়তে। সাথে সাথে ইমাদ সদাগর বলে উঠল, চুপ করো। বরযাত্রী রওনা দিতেছে আজলাইন। পাগলের মতো আর কথা বইল না। আমার আম্মা জানরে ওই পোলা ভালোবাসে। আগুনের ভিতর থেইকা বাইর কইরা আনছে, নিজের জানে পরোয়া না কইরা। আর যে আমার আম্মা জানরে বাঁচাইছে, তার কোনো ক্ষতি আমি কেমনে করতে দেই তোমারে? আজকের এই বিয়া হইব, আর আমার মতোই হইব। তবে ঘটনার পর একটা জিনিস আমি উপলব্ধি করেছি, আমার জীবনে আম্মাজানের সুখের চাইতে বড় আর কিছুই না। আজলাইন কিছু বলতে গিয়েও থামল। তারপর তরতর করে রুম থেকে বেরিয়ে গেল নিঃশব্দে। তবে যেতে যেতে মনে মনে আওড়ালো আজলাইন, এই বাড়িতে আজকা কোনো বরযাত্রী ঢুকবো না ভাইজান। ঢুকলে ঢুকবো শুধু আরাপের লাশবাহী গাড়ি। তবে সবাই জানবে ওই পোলা খুনের পিছনে আপনিই দায়ী। আজলাইন রুম থেকে বের হয়ে যাওয়ার পরই
তার কথাগুলো কিছুতেই মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছেন না ইমাদ সওদাগর। প্রবীণ মুখখানা ঘিরে রইল দুশ্চিন্তায় আমোদ। আরাফ যে তারও অপছন্দের, বন্দুকের বাইরেই একদম টিবার চাপ দিয়ে একদম খুন করার মতো অপছন্দের মানুষ আরাফ। তার বাঁচা মরা নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই সওদাগর বাড়ির কর্তার। তার চিন্তা তো শুধু তিথিকে নিয়ে। আরাফের সাথে বিয়ে ঠিক হওয়ার পরপরই একটু একটু করে বদলালো তার গম্ভীর একগুঁয়ে মেয়েটা। উড়ে বেড়াতে লাগলো রঙিন প্রজাপতির মতো। সেই মেয়ের উচ্ছ্বসিত মুখটা বারংবার ভেসে বেড়ালো ইমাদ সওদাগরের চোখের সামনে। তিতিরও যে বাবার মতোই অন্তর্মুখী স্বভাবের। তার যে কাজকর্মে প্রবল বিরক্ত হতো তার মেয়েটা, তবুও মিটিমিটি করে হাসতেন ইমাদ সওদাগর। কোথায় কোথায় যে মেয়ের অভিমানী মুখ দেখে তাকে বসিয়েছিলেন মায়ের আসনে। আমাজান ছাড়া মেয়ের নাম ধরে খুবই কম বোধহয় ডেকেছিলেন তাকে। আর সেই মেয়েরই এমন একটা সুখের দিনে কোনো অশিষ্ট কাজ সে আজলাইনকে করতেই দেবে না। মুহূর্তের মধ্যে চোয়াল শক্ত হলো। নির্বিঘ্নে বিয়ে শেষ করে তিতির চৌধুরী বাড়িতে পাঠানো আগ অবধি শালককে চোখে চোখে রাখার অভিপ্রাণে ঘর ছেড়ে সে নিচে নেমে এলেন সদাগর কর্তা। পাঞ্জাবি পকেটে রাখা রিভলভারটা হাত দিয়ে দেখে নিলেন একবার। আজলাইন আরেকটা উল্টোপাল্টা কাজ করলেই এই রিভলভারে একটা গুলি নিশানা হারাবে না আজ। পুরো ঘর ভর্তি মেহমান। অর্কিড ফুল দিয়ে সাজানো হয়েছে বরকনের স্টেজ। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই পুরো দোতলা ভবন জুড়ে জ্বলে উঠল ফেরি লাইট। বরযাত্রীর গাড়ি মেন গেট পেরিয়ে সদাগর ভিলার সামনে দাঁড়াতেই শোনা গেল এক ঝাঁক তরুণ তরুণীর উচ্ছ্বাস। তিতির বউ সাজে দুরু দুরু বুকে বারান্দায় এসে ঝুঁকে দাঁড়ালো। আরাফকে বর বেশে এক ঝলক দেখতে পয়াতে ডিপ ডিপ শুরু হলো তার বুকের ভিতর। আর ঠিক তখনই সাফেদ শেরওয়ানি পরে গাড়ির ভেতর থেকে বেরিয়ে এলো তার প্রাণ পুরুষ। যে পুরুষটা 20 পেরানোর আগেই জীবনে এসে ধরা দিয়েছে তার প্রথম ভালোবাসা, প্রথম প্রণয়। আরাফ গাড়ি থেকে নেমেই সোজাসুজি তাকালো তিতিরের বারান্দার বরাবর। আচমকা সন্ধি হলো দুজোড়া ছটপটে চোখের। দুজনেরই মনের ভেতর ধুক ধুক করে উঠল অজানা ভালো লাগায়। সেই মেহেন্দি অনুষ্ঠানের পর আজকে আবার তিতিরের গালের রং বদলালো। ক্রমশ বাড়ল সেদিনের মতো আরও একটু ছুঁয়ে দেওয়া অভিলাষ। সাথে তিতিরের রাঙা অধরজোড়াও প্রসারিত হলো তৃপ্তির হাসিতে। এই তো আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরই। তিতিরের ভাবনার মাঝেই মনোহরা বেগম বলে উঠল, তিতির বউ, স্টেজে গিয়ে বসবা না? নাচ জামাই যে চইলা আসছে তো। দাদির কণ্ঠ শুনে তিতিরে ভম কাটল। আরাপে থেকে চোখ সরিয়ে তড়িৎ ফিরতে চাইল পিছনে। হাত দুটো তখনও আঁকড়ে ধরে আছে রেলিংয়ে। চেহারায় মৃদু চোরচোর ভাব নিয়ে তিতির দৃষ্টি নামালো। মেরুন রঙা লেহেঙ্গা আর কড়া লাল খয়েরি পাথরের গয়নায় ভারী সাজে যুবতুবু বধূকে দেখে ঠোঁট টিপে হাসলো বৃদ্ধা। দুষ্টুমি করে বলে উঠল, কি গো বউ, নাচ জামাইরে দেখছিলা? তিতির সাথে সাথে আমতা আমতা করে বলে উঠল, না দাদু, আমি আসলে। কথা জড়িয়ে গেল তিতিরের। আনোয়ারা বেগম ফের একচোট হেসে বলে উঠল, তিতিরের কাছে এসে মাথায় হাত রেখে, নাচ জামাইরে সম সময় আদর সোহাগে রাখ বাবু, সেবা যত্ন করবা। আমিও তোমার দাদু ভাইরে ঠিক তোমার মতো এমন চোখে হারাইতাম। কত পিচ্চি বয়সে তার হাত ধইরা এ বাড়িতে পা রাখছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তার হাতটা ছাড়নি লাগলো। তুমি কিন্তু কোনোদিনও আমার নাচ জামাইয়ের হাত ছাইরো না বু। নিজের সবটা দিয়া আগলাইয়া রাখবে তারে। সব বিপদ আপদ থেকে আগলাইয়া রাখবে তারে। বাঁচানের মালিক আল্লাহ, কিন্তু তুমি তোমার কোনো চেষ্টায় খামতি রাখো না বু। এই সম্পর্কে বন্ধন টিকিয়া রাখো। আর অনেক অনেক ভালো থাইকো। কথাগুলো শোনা মাত্রই ঠোঁট উল্টালো অষ্টদশী। চোখের কার্নিসে জমা হয় অশ্রুর প্লাবন। ভাঙা ভাঙা গলায় শুধালো তিতির, এইভাবে বলছো কেন দাদু? বিয়ে হয়ে যাওয়ার আগেই এসব বলে পর করে দিতে চাইছো? তিতিরের কথায় আনোয়ারা বেগম হালকা হাসলেন। হাত বাড়িয়ে নাতনিরে জড়িয়ে ধরলেন বুকে। তিতিরের মাথায় পিঠে হাত বুলিয়ে শান্ত করতে লাগলেন মেয়েটাকে। উদ্বিগ্ন স্বরে বলে উঠলেন আনোয়ারা বেগম, আহা, কেমন করে কাঁদতে দেখো। তুমি কাঁদলে যে তোমার বাপ বিয়া ভাঙতে দুবারও ভাববো না। তাড়াতাড়ি চোখ মুছো। আর এই মিষ্টি মুখটা নাচ জামাইরে খালি বারান্দা দিয়া দেখাইলে হইব, নিচে যাওন লাগবে না। তিতির সাথে সাথে মাথা তুলল। লালচে হয়ে যাওয়া নাকের ডগায় অবাকতা ঝুলিয়ে অবুঝ বালিকার ন্যায় বলে উঠল তিতির, তোমার এই নাচ জামাইকে তুমি ঘর জামাই কইরা রেখে দাও দাদু। আমি কিন্তু কোথাও গিয়ে থাকতে পারবো না তোমাকে ছেড়ে। আনোয়ারা বেগম তখন বলে উঠলেন, স্বামীর সোহাগ একবার পাইলে এই বুড়িরে কি তোমার মনে থাকবো? তিতির বু,
তিতির তখন বলে উঠল যেদি গলায়, হ্যাঁ আলবাত মনে থাকবে। উনি হাজারটা আদর করলেও কি আর না করলেও কি আমাকে পটিয়ে নিয়ে যেতে পারবে তোমার কাছ থেকে? এতটাই সোজা নাকি? প্রতি উত্তরে এবার আনোয়ারা বেগম হালকা হেসে বলে উঠল, যাইতেও পারে। বিয়া একবার হইয়া গেলে কি আর তুমি আমার কাছে ঘুমাতে যাইবে রাতে? তখন তো নাচ জামাইরে ছাড়া। তিতির সাথে সাথে লজ্জা আর বিরক্তি অস্বস্তিতে সব মিলিয়েই বলে উঠল, দাদু। তিতিরের চিৎকার করার মাঝপথেই শব্দ করে হেসে উঠল বিদ্যা। দাদিকে হাসতে দেখে তিতিরও আর বিষণ্ণ মুখে দাঁড়িয়ে থাকতে পারল না। মলির মুখে দাদির সাথে সেও হাসলো শব্দহীনভাবে। বিদ্যা হাসতে হাসতে চোখের জল মুছলেন। অপরদিকে নিচে টুবাই বলে উঠল আরাবকে, ভাই এগুলো তোমার শালা থালি? এতগুলা? কই তুমি আগে তো বললা না কখনো। আমরা তো ভেবেছিলাম ভাবি তোমার একমাত্র অসুরের মানে শ্বশুরের একমাত্র মেয়ে। টুবাই আরাপের কানের কাছে এলে এসে কথাগুলো জিজ্ঞেস করতেই চিন্তায় ভাঁজ পড়ল আরাপের কপালে। কারণ বাড়ির গেট ধরে দাঁড়িয়ে আছে অসংখ্য ছেলে মেয়ে, আর তাদের টাকা চাই, টাকা না দিলে বরকে ঢুকতে দেওয়া হবে না। আরাপ এবার বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো এই দাবি সহ কয়েকজন সাইনবোর্ড হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। না, এই জীবন থেকে মনে হয় আর মিটিং মিছিল গেলই না। বিয়ে করতে এসেও শোনা লাগছে আমাদের দাবি মানতে হবেই মানতে হবে। আরাপও এবার বিড়বিড় করে বলে উঠল বিরক্ত হয়ে, না এগুলো আমার একটাও অসুর মশাইয়ের প্রোডাক্ট না। কিন্তু আমার বউ পাখির কাছে যদি এদের জন্য দেরি হয় আর বিয়েটাও যদি টাইম মতো না হয় তাহলে তোদের সব কটার খবর আছে। আরাপের কথা শুনে আর কিছু জিজ্ঞেস করার সাহসই পেল না টুবাই। শুকনো ঢোক গিলে তাকালো গেট ধরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলোর দিকে। মিনমিন করে শুধালো টুবাই, কত টাকা লাগবে আপনাদের? সাথে সাথে একটা মেয়ে বলে উঠল, 5 লাখ টাকা। কথাটা শুনেই আজকে উঠল টুবাই। কুলকুল ঘামতে লাগলো তার কপাল জোরে। হাতের উল্টো পিঠ ধরে ঘামটা মুছেই বলে উঠল, ইয়ে মানে একটু কমানো যায় না? আরাপের মেজাজ এবার বিগড়ালো। বিরক্ত স্বরে কিছু বলতে যাবে তার আগেই টুবাইয়ের মাথায় সজোরে একটা চাটি বসালো চিল্লু। দাঁত খিচিয়ে বলে উঠল, কমানো যায় না মানে কি হালার বিজ্ঞানী? আমাগর ভাইয়ার কি কম আছে নাকি টাকা পয়সা? মাথা ডলতে ডলতে পিছনে তাকালো টুবাই। মিষ্টিরা সহ সবাই মুখ টিপে হাসছে, তবুও বিরক্ত বদনে দাঁড়িয়ে আছে ছেলেটা। টুবাই অসহায়ের মতো দুদিকে মাথা নাড়ালো। আসলে কি এত কিছু সে ভেবে বলেছে নাকি? তৈয়ব এত ভাবাভাবির মধ্যে গেলই না। সবার সামনে এগিয়ে এসে পাঞ্জাবি হাতে গোটাতে গোটাতে বলে উঠল, ডিল, তোমরা 5 লাখ টাকাই পাবে, ইনক্লুডিং জুতা চুরি আর যত হাবিজাবি যা আছে সব কিছু মিলিয়ে। রাজি? এতক্ষণ গেট ধরে দাঁড়িয়ে থাকা ছেলে মেয়েগুলো হকচাকালো ভীষণ। এত তাড়াতাড়ি বরপক্ষ রাজি হয়ে যাবে এটা যেন ওদের কল্পনাতেই অতীত ছিল। সবাই এক বাক্যেই রাজি হয়ে যেত, কিন্তু বাদ সাধল একজন। যে টাকার ফরমাইশ জারি করেছিল সেই মেয়েটাই। চিপচিপে গড়নে ফর্সা মুখটা সবার সামনে এগিয়ে এনে বলে উঠল, রাজি, তবে শর্ত হচ্ছে চশমা পরা ওনাকে একদিনের জন্য আমাদের কাছে রেখে যেতে হবে। আপু দেবের বলে কথা, আমাদের তার একটু আদ্রু যত্ন আত্মিক সুযোগ না করে দিলে হয়। তৈয়ব কিছু বলবে তার আগেই মুখ খুলল জিল্লু। টুবাইয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে একচোট বাঁকা হেসে বলে উঠল, আমি রাজি। বাসর বিজ্ঞানী একদিনের জন্য তোমাদের সব ভাই বোনের। আমাদের তার উপর কোনো দাবি টাবি নাই, তোমরা যা খুশি করতে পারো তার সাথে। জিল্লু এরকম কথায় টুবাই আশ্চর্য হলো, হতভম্ব হলো। এরা বন্ধু? না, বন্ধু নামে কালসাপ। পাণ্ডুর মুখটা বন্ধুর মহলের থেকে প্রতারিত হওয়ার দুঃখে মাথা নীল হয়ে গেল ওর। আরাপের কাঁধে গেছে কানে কানে বলল, ভাই আপনি প্লিজ আমাকে না নিয়ে ফেরত যাবেন না। এরা আমাকে এখানে রেখে চলে গেলে আমি তো শেষ। সাথে সাথে আরাপ বলে উঠল, তোর ভাই থাকতে চিন্তা কিসের? তোকে এখানে ওদের কাছে রেখে গেলেও আমি অসুর মশাইকে বলে যাব যেন তোর ভালো মতো খেয়াল রাখে। মানুষটা ডাকাতের মতো দেখতে হলেও মনটা ভালো, তোর সমস্যা হবে না আশা করি। আরাপে সিরিয়াস মুহূর্তে এমন কথাটা বলতে পারলো ভেবেই দুঃখে কান্না চলে আসলো টুবাইয়ের। এদিকে বাকিরা সবাই হুহা করে হাসছে। টুবাইয়ের রাগের পারদ বাড়ল। হঠাৎই ঠান্ডা মানুষটা সবার দিকে রক্তচক্ষু ছুঁড়ে বলে উঠল, পাপির দল, তোদের কখনো ভালো হবে না। অন্যের বিপদে হাসছিস? কত বড় সাহস তোদের! অগত্যা ইমা সদা করে প্রোডাক্ট না হওয়া সত্ত্বেও শুধুমাত্র তিতিরের কাজের মহল হওয়ার খাতিরেই প্রত্যেকে তাদের দাবি অনুযায়ী টাকা পেল। অবশেষে বরযাত্রী ঢুকতে পারল বাড়ির ভিতরে। এদিকে বাড়ির ভিতরেও যে এলাই কারবার। বিশাল হল রুমে করা হয়েছে আকদের সমস্ত ব্যবস্থা।
রজনীগন্ধা ফুলের পর্দা টাঙানো হয়েছে বরকনে বসার জায়গায় মাঝামাঝি। আর বিয়ের আগে মুখ দেখা যাবে না কেউ কারোরই। এরকম সব রীতি মেনেই আনা হয়েছে তিতিরকে, বুক অবধি ঘোমটা টেনে। একটা হাত ধরেছে মা আর অপর হাত ধরেছে দাদি। আর তিতির নাজুক পায়ে হেঁটে উপস্থিত হলো। আর আরাপ, সে তো বরের বরাদ্দকৃত জায়গায় বসে আছে। বুকের ভিতর তোড়পাড় হচ্ছে প্রিয় মানুষটাকে একবার গিয়ে জড়িয়ে ধরার জন্য, হাজারো চুমু আঁকার জন্য ওই আদুরে গালে। রজনীগন্ধা ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে মেরুন রঙা লেহেঙ্গা জড়ানো তিতিরকে, কিন্তু কাছে যাওয়ার যে উপায় নেই। সবার সামনে আকত না হওয়া পর্যন্ত অনুমতি পাওয়া যাবে না তার বউ পাখিকে মন ভরে দেখার। আরাপের ঠিক বিপরীতে বসলো তিতির। লজ্জা, আড়ষ্টতা, ভয় সবকিছু মিলেমিশে নাজেহাল অবস্থা তার ক্ষুদ্র প্রাণটা। আরাপ আর কয়েক সেকেন্ডের ব্যবধানে তার হবে। বাবার অমতে এ যেন ছিল দিবা স্বপ্ন মাত্র। সেই বাবার অনুমতিতেই আজ সে মিনিস্টার আরাপ চৌধুরী বউ হবে। ভাবতেই সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেল তিতিরের। সারা শরীর জুড়ে বয়ে চলল অনাগত ভবিষ্যতে দুরু দুরু আশঙ্কা। শেষ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে তো? ঠিক তখনই শোনা গেল কাজীর গলা। প্রবীণ কণ্ঠে সে আরাপকে জিজ্ঞেস করে উঠল, তিতির সদাগর জনাব ইমাদ সদাগরের একমাত্র কন্যাকে আপনি কি আপনার স্ত্রী হিসেবে কবুল করতে রাজি? কাজী কথাটা শেষ করার সাথে সাথে আরাপ কোনো রকম সময় নষ্ট করল না। কাজীর পুরো কথা শেষ হওয়ার আগেই তার রুদ্ধশ্বাসে বলে উঠল, কবুল কবুল কবুল। ব্যাস, আরেক দফা হাসির রোল পড়লো বসার ঘরে। সবাই হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। জিল্লু তো নাক মুখ খিচে পেট চেপে ধরেই বসে পড়ল মেঝেতে। আর তৈয়ব কোনো মতে হাসি আটকে আরাপের কাঁধে হাত রেখে বলে উঠল কানের কাছে পিস পিস করে, সত্যি করে বল, তুই কি বাইয়ে নি চাস মাথা থেকে কবুল বলার প্র্যাকটিস করে এসেছিস নাকি? নইলে বুঝলি কি করে কাজী সাহেব কখন তোকে কবুল বলতে বলবেন? আরাপ তখনও সিরিয়াস মুখে বসে আছে, যেন মাত্রই কোনো যুদ্ধ জয় করেছে সে। তৈয়বের কথায় শক্ত হওয়া চোখ মুখ শিথিল হলো একটু। ফোঁস করে শ্বাস ছেড়ে বলে উঠল, পুরো রাত প্র্যাকটিস করেছি। বলা তো যায় না, আমার যেমন ঘাততারা শ্বশুর, যদি কবুল বলতে দেরি হয়েছে শুনে আবার বিয়ে ক্যান্সেল করে দেয়, তাই আর রিস্ক নেইনি। আরাপের কথায় এবার আর তৈয়ব নিজের হাসি চেপে রাখতে পারল না। বন্ধুর এমন বেহাল দশায় নিজেরই মনে হলো, না, এবার একটা সুযোগ মিষ্টিকে দেওয়া উচিত। ভালোবাসা পেলে সেটা ধরে রাখাও একটা ভাগ্যের ব্যাপার। তাকে এত অযত্নে পায়ে ঠেললে পাপ হবে। এদিকে লাল টুকটুকে তিতির কাজী সাহেবের সাথে কবুল বলল। মুহূর্তেই আলহামদুলিল্লাহ ধ্বনিতে মুখরিত হলো পুরো সদাগর বাড়ি। আহনাব চৌধুরী মানে আরাপের বাবা এই প্রথম তিতিরের বাবার কাছে গিয়ে সরাসরি নির্ভয়ে কোলাকুলি করলেন। ইমাদ সদাগরও ভেজা চোখে নিজের পিতৃসুলভ চিন্তা আড়াল না করেই জানালেন, ইমাদ সদাগর, আমার আম্মার জানরে যেন কষ্ট না হয় ভাই, সেই দায়িত্ব আজ আমি থাইকা দাঁড়াইয়া তোমার হাতে তুলে দিলাম। এবার আহনাব চৌধুরী হালকা হাসলেন। সকল বাবাই যে তার মেয়ে অন্তঃপ্রাণ, সে কথা তার থেকে আর কে ভালো বুঝবে। তাই তো বেয়ানের পিঠে আস্তে হাত রেখে বলে উঠলেন, চিন্তা করবেন না বেয়াই, আপনার মেয়ে আমার বাড়ি মেয়ে হয়েই থাকবে, কথা দিলাম। সেই দৃশ্যখানা বিষ চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো আজলাইন। তার দুলাভাই তার কথা শুনল না, ভুলে গেল আরাপ তার সাথে কি করেছে। এভাবে তিতিরের বিয়েটা হয়েই গেল। রাগে চোয়াল শক্ত হলো আজলাইনের, ডান চোখটা ক্রোধে কম্পমান হলো। সেভাবেই কাউকে একটা ফোন করে হিদি দিয়ে শুধালো, আরাপের গাড়িটা এ বাড়ি অবধি আইলো কেমনে? তোরে না কইছিলাম ট্রাক দিয়া গাড়িটাকে পিছা ফেলতে? অপর পাশে লোকটি বলে উঠল, আমি তো আপনার কথা মতোই কাজ কইতে চাইছিলাম ভাই, কিন্তু বস তো ফোন দিয়া কইল আমি যেন আপনার কোনো কথা না শুনি। আরাপ বা বরযাত্রী কোনো রকম ক্ষতি না হয়, আম্মাজানের বিয়েতে ব্যাঘাত ঘটলে তাহলে আমার শেষ দিন হইব। বস তো একথা বলল। সাথে সাথে আজলাইন ফোনটা কানে ধরেই বলে উঠল দাঁত চিবিয়ে চিবিয়ে, কোন বস মানা করেছে তোরে? বল, কোন বস মানা করেছে? অপর পাশে লোকটি সাথে সাথে বলে উঠল, ইমান সদাগর, আপনার দুলা ভাই। সাথে সাথে আজলাইন অসুস্থের মতো ঠোঁট বাঁকিয়ে হাসলো। এখনো কাঁপছে তার ডান চোখটা, হাতটা নিচপিচ করছে। মন তো বলছে কাউকে এখনই মরতে হবে আজ, কিন্তু কে মরবে? কোনো রকম কিছু না বলেই কলটা কেটে দিল আজলাইন। পকেট থেকে রিভলভার বের করে তাক করলো আরাপের দিকে। সারা ঘর ভয় মানুষের মধ্যে বিড়বিড় করে বলল আজলাইন, যেহেতু মেয়ের জামাইয়ের জন্য এতই দরদ তোমার, সেহেতু চোখের সামনে তাদের মৃত্যু দেখাটাও তোমার প্রাপ্য দুলাভাই।
এদিকে অবশেষে সকল মিষ্টি প্রশিক্ষণ অবসান হলো। আকল শেষ হতেই আরাপ উঠে দাঁড়ালো। বাম পায়ে মেপে মেপে এগিয়ে গেল লাজবতীর দিকে। রজনীগন্ধার পর্দা ঠেলে অবলোকন করলো এক স্বর্গীয় সৌন্দর্য, তার বউ পাখিকে। লজ্জায় লালিমা গালি মেখে বড়সড় বদনের বসে আছে সে। আরাপের কাছে এসে দাঁড়াতেই ঘন কালো পাপড়ি তুলে তার দিকে তাকালো তিতির। খানিকটা ভয়, খানিকটা জড়তা আর খানিকটা লজ্জা দূরে ঠেলে ঠোঁট প্রসারিত করলো অষ্টাদশীর। আরাম মুগ্ধতা নিয়ে অমনভাবে এগিয়ে গেল তিতিরের দিকে। মনোমুগ্ধের মতো তিতিরের ঘোমটা তুলে রুক্ষ ঠোঁট ছুঁয়ালো লাজকবতীর কপালখানায়। সাথে সাথে আশেপাশে সমস্ত হইচই ফিকে হলো এদের কানের কাছে। কপাল থেকে ঠোঁট তুলে আরাপ সামনাসামনি হলো দুজনে দুজনার। আরাপের এক দৃষ্টিতে তাকিয়ে থাকার পানে চেয়ে তিতির শুধালো, কি দেখছেন? এভাবে তাকিয়ে আছেন কেন? সবাই দেখছে তো। আরাপ সাথে সাথে প্রত্যুত্তর করলো, সবাই কি দেখছে? আরাপ চৌধুরী কিভাবে তার বউ পাখিকে নিজের করে পেল, নাকি বউকে নিজের করে পাওয়ার পরও তার বউ কেমন লজ্জায় লাল হয়ে যাচ্ছে সেটা অস্ফুট স্বরে আওড়ালো আরাপ। কথাটা বলার সাথে সাথে নিজের হাতটা বাড়িয়ে ধরলো তিতিরের হাতখানা। সেদিকে দৃষ্টি রেখে ভেজা গলায় বলল আরাপ, সেই কলেজ ড্রেস পরা ঝগড়ুটে মেয়েটা যে দরদাম করে চুড়ি কিনছিল, সেই মেয়েটা আজ সত্যি সত্যি আমার বউ? এটা যে আমার বিশ্বাসই হচ্ছে না। এটা স্বপ্ন হতে পারে না। তবুও বিশ্বাস করতে এত কষ্ট হচ্ছে কেন বলো তো বউ পাখি? তিতির সাথে সাথে প্রত্যুত্তর করলো, কারণ আমি যে স্বপ্নেও আপনার, বাস্তবেও আপনার, মিনিস্টার আরাপ সাহেব। আরাপ তিতিরের কপালে কপাল ঠেকিয়ে হেসে ফেলল। আর সেই হাসির প্রতিটা শব্দে শব্দে মিশে রইল ভালোবাসার গুঞ্জন। দুটো ভালোবাসার মানুষের এক হওয়ার সাক্ষী হয়ে থেমে গেল সময়টা। আরাপ বলে উঠল, আর ইউ হ্যাপি নাও? আরাপের করা প্রশ্নে তিতি চোখে চোখ রাখলো। নিঃশব্দে হেসে উপর নিজ মাথা নেড়ে বলে উঠল, আমি খুব হ্যাপি। তিতির বলে উঠল, এবার কতটা ভালোবাসেন আমায়? আরাপ বলে উঠল, যতটা ভালোবাসলে শেষ নিঃশ্বাস অবধি তোমাকে চাওয়া যায়। তিতির আবার বলে উঠল, আচ্ছা, এই ব্যাপার? তিতিরের কণ্ঠে দুষ্টুমি ধরতে পেরে মুচকি হাসলো আরাপ। সাথে হাসলো জোড়া কালো ভ্রু নিচে থাকা চোখ জোড়াও। প্রত্যুত্তরে শুধু বলল আরাপ, তুমি কতটা ভালোবাসো আমায়? তিতির হাসছিল তখনও, কিন্তু নিজের ভালোবাসা প্রমাণ করতে পারার আগেই কিছু একটা ঝুঁকে পড়ল তার। মোলায়েম কণ্ঠে ফুর্তি উদা হলো সহসা। রক্তশূন্য বদলে ধরা গলায় বলল তিতির, বলবো, তার আগে আমাকে জড়িয়ে ধরুন। তিতিরের এই আবদার নাকচ করার সাথী আরাপের নেই। তিতির দু হাত বাড়িয়ে দিতেই এক লহমায় তাকে চাপড়ে ধরল আরাপ। পরপরই ওই জড়িয়ে ধরা অবস্থায় তিতির জায়গা বদল করে দাঁড়ালো আরাপের জায়গায়। আরাপ বুঝল না এই জায়গা বদলের কারণটা কি। অজান্তেই চোখ ভিজল তার। মন ভরল আজলা ভরা ভালোবাসায়। আদরে আবেশিত হয়ে এলো চোখের পাতা। মানুষটা শুধু ধরতে পারল না অষ্টাদশীর বিষণ্ণ মনটা। তিতিরের বুকে কান্নাটুকু বুকে চেপে রাখলো সকলের নিরাময়ে। তিতির বলে উঠল আরাপকে, আপনাকে আমি ঠিক ততটাই ভালোবাসি যতটা ভালোবাসলে রিভলভারের গুলির সামনে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে আমার। আরাপ, আমি আপনাকে সত্যিই ভীষণ ভালোবাসি। সেদিন যদি আমাকে তুলে না নিয়ে যেতেন তাহলে বোধহয় আমি বুঝতেই পারতাম না ভালোবাসা আসল মানে কি। যদি আপনি আমার হয়ে আমার বাবার সামনে না দাঁড়াতেন তাহলে হয়তো জানতেই পারতাম না এই পৃথিবীর কোনো একজনের বুকে আমার জন্য কতটা ভালোবাসা জমা আছে। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ আরাপ। বারবার নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা থেকে ফিরিয়ে আনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে হয়তো একালে পাবো না, কিন্তু পরকালে আমি আপনার জন্য অপেক্ষায় থাকবো। আর একটা কথা, আমার মতো করে এতটা ভালো কাউকে বাঁচবেন না প্লিজ। আমি কিন্তু খুব হিংসুটে, তাই হয়তো সহ্য করতে পারবো না এই দৃশ্য। ঠিক সাথে সাথে সেই মুহূর্তেই বুম করে শব্দ হলো। সেই তীক্ষ্ণ অথচ জোরালো এক আওয়াজ কানে আসতেই আঁতকে উঠল একজন বাদে হলরুমের সবাই। সেই একজন আজলাইন, যার রিভলভার হতে এখনো উঠছে সদ্য গুলি ছোড়ার আওয়াজ। নিমিষেই থেমে গেল সমস্ত আনন্দ। নিস্তব্ধতা ভেঙে আরাপের কানে এলো কিছু মানুষের ক্রন্দন ধ্বনি আর তিতিরের মৃদু ঊর্ধ্বশ্বাস। তিতিরের পিঠে রাখা আরাপের হাত দুটো চিটচিট হতে লাগলো হঠাৎ। ওই হাত জোড়া নিজের চোখের সামনে আনার আগেই চোখ বুঝল তিতির। ঢলে পড়ল তিতির আরাপের বাহুডোরে। বিয়ের কোণের মেরুন রঙা লেহেঙ্গা বেয়ে নামলো রক্তের স্রোত। আরাপ তখনও দিশেহারার মতো তিতিরকে বুকের সাথে মিশিয়েই রেখেছে।
তিতির সাথে হাতেই ধপ করে বসে পড়ল মেঝেতে, যেন তার সমস্ত শরীরে শক্তি শুষে নেওয়া হয়েছে। তিতিরকে ধরে রাখার শক্তি যেন নেই আরাপের মধ্যে। তবুও উদ্ভ্রান্তের মতো রক্ত ভেজা হাত নিয়ে সমানে চাপড় মারল তিতিরের গালে। এই বউ, বউ, বউ পাখি, ওঠো না প্লিজ, প্লিজ কিছু বলো। তোমার কিছু হবে না, আমি আছি তো তোমার কাছে। তোমার আরাপ আছে, কিচ্ছু হবে না তোমার। কথাগুলো বলতে বলতে তিতিরের হাতের তালু নিজের গালের সাথে চেপে ধরে মন্ত্রে মুগ্ধের মতো শুধু চপে গেল আরাপ। কিচ্ছু হবে না তোমার, তুমি কোথাও যাবে না। একটু নিঃশ্বাস নাও, একটু চোখ খোলো। আই প্রমিস, আমি সব ছেড়ে দিয়ে শুধু তোমাকে নিয়ে বাঁচবো। কোনো কিছুর আজ অব্দি তোমায় লাগতে দেবো না। শুধু একবার চোখ খোলো প্লিজ, প্লিজ খোলো। আর ঠিক সেই সময়েই তিতিরের হাতটা খসে পড়লো আরাপের হাত থেকে। সেকেন্ড খানেক বিহম্বলের মতো সেই হাতের দিকে তাকিয়ে তিতিরের শরীরটা আবারও বুকের সাথে মিশিয়ে ধরলো আরাপ। তার চোখ জ্বলছে, অথচ কাঁদতে পারছে না। পুরুষ মানুষের যে কাঁদে নেই, তাদের শক্ত থাকতে হয়। অথচ তিতিরকে দুবালতে উঠিয়ে বরযাত্রী গাড়ির দিকে যখন এগিয়ে গেল আরাপ, তখন অশ্রুসিত ছিল তার দুটো চোখ। যে গাড়িতে করে তিতির হাসতে হাসতে চৌধুরী বাড়ির দিকে ফিরত, সেই গাড়িতেই ফিরছে তিতির। শুধু তার গন্তব্য যে আলাদা। ফুলে মোড়ানো বিয়ের গাড়িটা থেমে আছে শহরের নামকরা প্রাইভেট হাসপাতালের সামনে। ওটির দরজায় সদাগর বাড়ি এবং চৌধুরী বাড়ি পরিবারের এক একজন সদস্যদের ব্যগ্র দৃষ্টি রয়েছে। কখন ডাক্তার বের হয়ে আসবে আর তিতিরে একটা খবর দিবে তাদের, সেই অপেক্ষায় মুচড়ে পড়ে আছে এক একটা মুখ। তিতিরের মায়ের পাশে ইমা সদাগর চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছেন। কোনো রকম সান্ত্বনা দেওয়ার ভাষা যেন তিনি হারিয়েছেন। বিধ্বস্ত প্রায় কঠোর অবব্যক্তি, যাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করলো, আর সেই মানুষটা নিজের স্বার্থের জন্য এতটা নিচে নামলো। নিজের ভাগ্নিকে গুলি করতে দুবার ভাবলো না আজলাইন। আরাপ একেবারে সম্মুখে দাঁড়িয়ে আছে ওটির দরজার। তিতিরের দাদি মানোয়ারাও এসেছেন হাসপাতালে। লাঠি ভর দিয়ে আরাপের কাছে গিয়ে দাঁড়ালেন বৃদ্ধা। উদ্ভ্রান্ত স্বরে বলে উঠলেন আনোয়ারা বেগম আরাপের দুটো হাত ধরে। তিতির বউ ভালো হইয়া যাব না জামাই। ওই যে উপরে যিনি আছেন, তিনি আমাগোর এত বড় ক্ষতি হইতে দিবই না। তুমি দেখো। আরাপ অবিচল। আনোয়ারা বেগমের কথায় সম্পূর্ণ প্রতিক্রিয়াহীন এক অভিব্যক্তি তার। চোখের ভাষা তার নির্জীব। শূন্য দৃষ্টিতে অপেক্ষা করছে তিতিরে একটা ভালো খবর শোনার। মানুষটি হাত জোড়ায় শুকিয়ে গেছে লাল তরল, সাথে ভিজেছে তার পরনে শেরওয়ানির বুকও। সেদিকে তাকিয়ে আনোয়ারা বেগম হু করে উঠলেন, আর তাকে সামলাতে ছুটে এলো মিষ্টি। বৃদ্ধাকে দুহাতে আগলে বসালো করিডোরের চেয়ারে। আনোয়ারা বেগমকে দেখে তৈয়ব ধীর পায়ে এগিয়ে এলো আরাপের পাশে। কাঁধের উপর ভরসার একটা হাত রাখতেই কেঁপে উঠল শক্তপোক্ত আরাপের শরীরখানা। নির্বিকার চোখের পাশ ফিরে তাকাতেই তাকে জড়িয়ে ধরল তৈয়ব। বন্ধুর ভারে দু কদম পিছিয়ে সরে গেল আরাপ। তবে এবার আর আগের মতো হাত দুটো বন্ধুর পিঠে রাখলো না, বিরক্তি প্রকাশ করলো না তৈয়বকে জড়িয়ে ধরতে দেখে। তাতেই অধৈর্য হলো তৈয়ব। ধরা গলায় বলে উঠল, আরাপ, কথা বলবি না ভাই? বলবি না আমাকে? ধুর বেটা, বড়দের মতো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদছিস কেন? বউ কি তোর না আমার? আমাকে দেখ, আমি কি কাঁদছি? তিতিরে কিছু হবে না, আমি জানি। সারা জীবন আমার জ্বালা যন্ত্রণা সহ্য করতে হলেও ওকে আমার কাছেই থাকতে হবে। একদম কাঁদবি না। কি হলো বল ভাই, কিছু তো বল। তৈয়বের এতগুলো কথায় প্রতি উত্তরে আরাপ কিছুই বলল না, শুধু বলল, আমি আমার তিতির পাখিকে আগলে রাখতে পারিনি তৈয়ব। এই এই হাত দুটোর উপর ওর ঠান্ডা শরীরটা এখানে নিয়ে এসেছি। কতবার ডাকলাম, সাড়া দিল না। বিরক্ত হলো না? এত এত অভিমান আমার উপর? না করলেও পারতো মেয়েটা, বল। আমি আমি কোন মুখে তোদের কাঁদতে বারণ করবো বল? তৈয়ব সাথে সাথে থমকে গেল পুরো। আরাপের সামনাসামনি হলো স্তব্ধ বদনে। ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলে উঠল, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস ভাই? তিতিরকে ওর মামা গুলিটা করেছে। তোর তো এতে কোনো দোষ ছিল না এখানে, তাই না? আরাপ বলল, হ্যাঁ ছিল তো, আমার ছিল। আরাপের এই একটা প্রতিউত্তরে নীরবতা নামলো হাসপাতালে করিডোরে। হা হতাশ করা মুখগুলো একযোগে তাকালো ওর দিকে। প্রস্তুতি ভূতের ন্যায় দাঁড়িয়ে থেকে মাথা নোয়ালো আরাপ। হালকা একটা হাসি দিয়ে বলে উঠল, তিতিরের গায়ে গুলি কার জন্য লেগেছে জানিস? আমার জন্য। আমি যে জায়গায় দাঁড়িয়েছিলাম সেখানে এসে তিতির কেন দাঁড়িয়েছিল জানিস? কেন আমাকে জড়িয়ে ধরতে পড়েছিল ওভাবে জানিস? আমার ভাগে গুলিটা নিজের ভাগে নেওয়ার জন্য।
প্রথম দিন নিজের বাবার রিভলভারের সামনে দাঁড়িয়েছিল আমাকে বাঁচাতে, আর আজ আজ লাইনের। অথচ অথচ দেখ আমি কি বোকা, যে মেয়েটা আমাকে এত এত ভালোবাসলো তাকেই আমি বাঁচাতে পারলাম না। ওকে তো আমার বুকে আগলে রাখা উচিত ছিল, বল তৈয়ব। তাহলে তাহলে ও কেন ওই অপারেশনে বেডে শুয়ে আছে? ওর ওই ঠান্ডা শরীরটা কেন আমাকে এই হাসপাতালে আনতে হলো আজ? ও তো আজ এখানে আসার কথা না, ওর তো আজ চৌধুরী বাড়িতে যাওয়ার কথা ছিল। অথচ অথচ আমার জন্য ও আজ মৃত্যুর সাথে লড়ছে, শুধুমাত্র আমার জন্য। আমি কেন ওর কাছে সবার থেকে দামি হয়ে গেলাম বলতো তৈয়ব? নিজের জীবনের থেকেও আমাকে এত ভালোবাসতে গেল কেন ও? কেন বাঁচলো? আরপের সামনে দাঁড়িয়ে থাকা প্রতিটা মানুষের চোখ ভিজে উঠল ওর কথা শুনে। অথচ মুখ ফুটে তাকে শান্ত করার মতো একটাও শব্দ খুঁজে পেল না কেউ। তবে ঠিক সেই সময় শুধু একটা মাত্র মানুষ কথা বলে উঠল, আর সে আর কেউ নয়, ইমাদ সওদাগর। ইমাদ সওদাগর বললেন, আজ জানলে পুলিশে খুঁজতেছে। ওরে কাস্টাডিতে নেওয়ার আগে আমি নিজের হাতে ওকে শেষ করবো। ওয়াদা করলাম, আজকেই থেইকাই ও দিন গণনে পালা ধরু। আমার আম্মাজানের শরীর থেইকা প্রতিটি ঝরা ফোঁটা রক্তের হিসাব ও দেয়ান লাগবো। ইমাদ সওদাগরের কথার মাঝেই হুট করে উঠির দরজা খুলে গেল। করিডোরে যে এতক্ষণ নিস্তব্ধতা ছিল, সওদাগর বাড়ি হুঁশিয়ারি বার্তা সেই নির্জনতা ভাঙল ডাক্তারি ভারী স্বরে। ওটি থেকে বের হওয়া ডাক্তার সবার উদ্দেশ্যে বলে উঠলেন, মিসেস চৌধুরী, বাড়ির লোক কারা কারা আছেন? ইমাদ সওদাগর নিজে এগিয়ে গেলেন না, সুযোগ দিলেন আরাবকে। আরাব তখন দিশেহারার মতো মাথা তুলে তাকাতেই ডক্টর জানালেন, ফরচুনেটলি আমরা গুলিটা বের করতে পেরেছি, কিন্তু পেশেন্টকে এখনো আউট অফ ডেঞ্জার বলা যাচ্ছে না। অনেকটা ব্লাড লস হয়েছে। 48 ঘন্টার মতো জ্ঞান না ফিরলে অবস্থা আরও বেশি আশঙ্কাজনক হতে পারে। আরাপের নিঃশ্বাস যেন থমকে গেল এই মুহূর্তেই। তিতিরকে হারিয়ে ফেলার ভয়ে রক্তশূন্য হয়ে ফ্যাকাশে হয়ে এলো তার মুখটা। অসহায়ের মতো জিজ্ঞেস করে উঠল ডাক্তারকে, একবার কাছ থেকে দেখা যাবে ওকে? শুধু একবার। আরাপের কথা শুনে ডাক্তার বলে উঠল, আমি বুঝতে পারছি আপনাদের মনে অবস্থা, কিন্তু দেখুন পেশেন্টকে এখন কোনোভাবেই। আর কিছু বলতে পারল না। তখনই ইমাদ সওদাগর বলে উঠলেন, আমার আম্মাজানের চিন্তা আপনার চাইতে আমাগর বেশি ডাক্তার সাহেব। আপনি আমার মেয়ে জামাইরে দেখা করতে দেওয়ার ব্যবস্থা করেন। এবার দ্বিরুক্তি করতে পারলেন না ভদ্রলোক। মাথা নুইয়ে কিছু একটা ভাবলেন, তারপর মুখ তুলে বলে উঠলেন, বেশ, কিন্তু খেয়াল রাখবেন যেন বেশিক্ষণ কেউ না থাকে কেবিনের ভিতরে। কথার প্রতি উত্তরে ইমাদ সওদাগর মাথা নাড়লেন। তারপর সবাইকে ঝাঁপিয়ে দৃষ্টি ফেলেন আরাপের পাণ্ডুস মুখ পানে। চোখের ইশারায় কেবিনের ভিতরে দেখে দিতেই যা বোঝা বুঝে ফেলল আরাপ। সময় নষ্ট করলো না আর এক মুহূর্তেও। এক প্রকার ছুটেই গেল তার বউ পাখির কাছে। তিতিরের কেবিনের ভিতরে মানুষটা পা বাড়াতেই যেন সকলে একটুখানি স্বস্তিতে শ্বাস ফেলল। হালকা হাসির রেখায় মুখে মলিনতাটুকু মুছল ধীরে ধীরে দুই পরিবারে। আনোয়ারা বেগম বলে উঠলেন, এইবার সব ঠিক হইয়া যাইব। কেবিনের ভিতর ঢুকতেই পা জোড়া থেমে গেল আরাপের। তিতিরকে এক ঝলক দেখার জন্য তৃষ্ণার্ত চাতকের মতো দৃষ্টি দিল। শখানেক ডাক্তারি যন্ত্রপাতি চারপাশে সাজিয়ে রাখা হয়েছে তিতিরের। তিতিরের নাজুক শরীরটা হসপিটালে গাউন্ডে ঢাকা। পাংশুটে গতর নিস্তেজ হয়ে পড়ে আছে সফেদ বিছানায়। বিবর্ণ হয়েছে তার হলুদ সুন্দর মুখের দুটি। তিতিরের এরকম বিবর্ণ মুখ দেখে আরাপের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। চাপা ব্যথায় পাঁজর ভাঙল যেন। তবুও মুখ ফুটল না আরাপের। চোখের পানি চোখেই শুকিয়ে গেছে কতক্ষণ। আরাপের এখন আর সেই গগনবিদানী হাহাকার বিক্ষিপ্ত হচ্ছে না মস্তিষ্কে। তিতিরকে চোখের দেখা একটু দেখতে পেয়েই যেন শান্ত হয়ে গেছে তারা। আরাপের পায়ের গতি ধীর, আড়ষ্টতার প্রতিটি কদম। আরাপ নিজেকে দোষারোপ করতে করতে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে তিতিরের কাছে হেঁটে যাওয়ার শক্তিটুকুও মরণ সমান মনে হচ্ছে। ফিনাইলে চড়া গন্ধে আরো গুমোট মনে হলো কেবিনের ভেতরটা। আরাপকে দেখে ডিউটিরত নার্সটা প্রথমে পরিচয় জানতে চাইল, কিন্তু বিধ্বস্ত মুখটা দেখে থামতে হলো তাকে। তারপর বেরিয়ে গেলেন কোথাও, কোনো প্রশ্ন ছাড়াই। আর সেদিকে তাকানো ফুসরত হলো না আরাপের। সে যে নিজেকে টেনে কোনো রকমে বসালো তিতিরের পাশের এই ছোট্ট টুলটায়। অবচেতন মুখটা কাতর দৃষ্টি ফেলে তাকিয়ে রইল অনেকক্ষণ। তিতিরে ক্যানেলা লাগানো হাতটা নিজের হাতের উপর তুলে নিল আস্তে করে। অন্য হাত তিতিরের চুলের মাথায় বুলিয়ে দিল। তারপর অভিমানী স্বরে ডেকে উঠল আরাপ, তিতির। আরাপ তো জানতো তিতিরের কোনো জবাবই আসবে না। ডাক্তার যে বলেছেন 48 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে। এই তেতো সত্যিটা আর ভাবতে পারল না আরাপ। দুবার শুকনো ঢোক গিলল।
ওভাবেই তাকিয়ে থেকে তিতিরের দিকে চোখের জল গড়িয়ে পড়তে দিল না কণ্ঠস্বর। হুট করেই খুব কঠিন গলায় বলে উঠল আরাপ, তুমি নিজেকে কি মনে করো? আমায় একটু বলবে? কি ভাবো কি নিজেকে? অনেক কিছু করে ফেলতে পারবে নাকি? নিজের এতটুকু বুদ্ধি দিয়ে কেন দাঁড়িয়েছিলে গুলির সামনে? কেন আমাকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি করলে? দয়া দেখাতে চেয়েছিলে আমাকে? নাকি ভেবেছিলে সারা জীবন আমাকে ঋণী করে যাবে, তাই না? ওপাশে পক্ষ শুধু নীরবেই শুনে গেল আরাপের একশত অভিযোগ। তিতিরের নিস্তেজ ছাত্রা তবুও ছাড়ল না আরাপ। চোখটা আবারও জ্বলতে শুরু করেছে প্রচুর। আরাপ সেসবে পরোয়া না করেই আবার বলে উঠল, আমার ভালোবাসার পরীক্ষা নিও না দিদির। চোখ খুলতে বলেছি, তুমি এক্ষুনি চোখ খুলবে। আমি কিন্তু তোমার বাবাকে এখনো ভয় পাই না। তুমি যদি চোখটা না খোলো তাহলে কিন্তু আমি তোমার বাবার সামনে গিয়ে এবার তোমাকে তুলে নিয়ে যাব। তারপর যেখানে দু চোখ যাবে সেখানে নিয়ে চলে যাব তোমাকে। আরাপে এরকম হুমকি ধামকিতে কাজ হলো না। তিতিরের এখনো নার্ভগুলো যেন কমেই ধীরে ধীরে চলে যাচ্ছে। সময়ের সাথে সাথে কমে নিষ্পান হচ্ছে তার নাজুক শরীরটা। মনিটরে বিপ বিপ শব্দের সাথে ফিকে হয়ে আসছে তরুণীর জীবনী শক্তি। তখনই আচমকা আরাপে মানসপটে উড়ে বেড়াতে লাগলো ওদের রঙিন স্মৃতিগুলো। সেই শুরুর দিনে তিতিরের রাস্তা থেকে কিডন্যাপ করে নেওয়া। এমা সদাগরের রিভলভারের সামনে নির্ভীকের ন্যায় তিতিরের দাঁড়ানো। ওদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়া আরাপকে বাঁচাতে, আরাপকে নাজেহাল করতে, তাকে ফ্লোরে ঘুমাতে দেওয়া। আরাপের সাথে রাতের আঁধারে পাড়ি দেওয়া সদাগর বাড়ির প্রাচীন। বৃষ্টির মধ্যে আশ্রয় নেওয়া এক অপরিচিত ঘরে তিতিরে মিথ্যে মিথ্যে মা বানানো। ওদের খুনসুটির ওসব সব মুহূর্তগুলো ভীষণ পোড়ালো এই শক্তভুক্ত মানুষটাকে। আরাপের লাল হয়ে যাওয়া চোখ জোড়া আরো অজান্তেই লাল হলো, ঝাপসা হলো জলে। সেই জল টুপটাপ গড়িয়ে পড়লো তিতিরের হাতের ওপর। আরাপ তার কপাল ঠেকালো তিতিরের হাতের উল্টো পিঠে। বক্ষপাশটা ভারী হয়ে আসছে আরাপের খুব। নিঃশ্বাসের বেগও বাড়ল আরাপের। তারও বুঝি যাওয়ার সময় হয়ে এলো তার বউ পাখির সাথে। আরাপ তার ছেলের সাথে হাসলো, অস্পষ্ট স্বরে আওড়ালো, বেশ, যাবেই যখন তখন যাও, কিন্তু আমাকে একা করে যাওয়ার চিন্তা করো না বউ পাখি। এত সহজে আমি তোমাকে ছাড়ছি না। তখনই এক পরিচিত কণ্ঠস্বর আরাপের কানে এলো মৃদুভাবে। আর আপনিই বা ভাবলেন কি করে আমি এত সহজে আপনাকে ছেড়ে যাব? খুবই অস্পষ্ট ক্ষীণ স্বরে কথাগুলো বলে উঠল এক নারী। তৃষ্ণাত চাতক একটুখানি পানির সন্ধান পেয়ে যেন দিশাহারা হয়ে ওঠে। তিতিরে বলা ওইটুকু কথাতেই কেমন দিশাহারা হয়ে তুলল আরাপকে। আরাপ হতবিহল চোখ জোড়া বড় বড় করে তাকালো তিতিরের দিকে। আধো আধো চোখ মেলছে তিতির, কাঁপছে তার শুকিয়ে যাওয়া ঠোঁট। আরাপের ভেঙে পড়া অক্ষিপর সমস্ত বিষণ্ণতা দূরে ঠেলে ব্যতিব্যস্ত হয়ে উঠল তিতিরের জ্ঞান ফিরতে দেখে। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে মানুষটা ডাকলো তার প্রিয় দর্শনীকে, তিতির, তোমার জ্ঞান ফিরেছে? এখন কেমন লাগছে? ঠিক আছে তুমি? তিতির মলিন হাসলো আরাপের কাণ্ডে। বুঝে আসা চোখ দুটো যেন বহু চেষ্টায় খুলে রাখার প্রয়াস করছে তিতির। সেভাবেই ধীরে ধীরে বলল, ওরকম হুমকি ধামকি শোনার পর কার সাথ দিই অজ্ঞান হয়ে পড়ে থাকার? তিতিরের কথা শেষ হয় না তার আগেই আরাপ ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে তিতিরকে। তিতির তখন সপ্রশ্ন কণ্ঠে শুধালো আরাপকে, এখনো কাঁদবেন? আমি আছি তো আপনার কাছে। এই যে আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন, তবুও চোখের পানি ফেলবেন আপনি? সহধর্মিণী গ্রীবাদেশ থেকে মুখ তুলে না আরাপ, যেন চোখের জল আড়াল করতে পারবে এই ভেবে মুখ গুজে রাখছে তিতিরের গলার ভাঁজে। সেভাবেই আড়ালো আরাপ, আমি আমি প্রচুর ভয় পেয়েছিলাম, খুব ভয় পেয়েছিলাম। দিদি তখন মলিন মুখে মুচকি হেসে বলে উঠল, কি আপনি আর ভয়? আপনি বুঝি টিকটিকি ছাড়া অন্য জিনিসও ভয় পান? আরাপ তখন মুখ তুলে ধীরে ধীরে কাঁপা কাঁপা হাতে তিতিরের ফ্যাকাশে গালখানা দু হাতে আজলাই নিল। তারপর কলার স্বর খাদে নামিয়ে আরাপ বলে উঠল, একমাত্র উপরওয়ালার পর আমি শুধু তোমাকে হারানোর ভয় পাই বউ পাখি। আরাপের কথার পৃষ্ঠে তার ভেজা চোখ জোড়ার নিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে রইল তিতির। এলোমেলো চুলের হাত বুলিয়ে দিতে চাইল মন, কিন্তু নিজের সাথে লাগানো হাজারটা ডাক্তারি সরঞ্জাম তা হতে দিল কই। তিতির ওভাবেই শুয়ে থেকেই বলে উঠল আরাপকে, আরাপ, আমার বুকটা না কেমন শুকিয়ে যাচ্ছে, গলাটার তেজটাই না ফেটে যাবে মনে হচ্ছে। তিতিরের কথা শুনে আরাপের ভ্রম ভাঙে, উদ্ভ্রান্তের মতো এদিকে ওদিকে তাকিয়ে পানি খোঁজে। আরাপ নিজের দৃষ্টি এদিকে ওদিকে রেখেই ব্যস্ত গলায় বলে উঠল, আমি পানি নিয়ে আসছি, একটু অপেক্ষা করো। আরাপ পানি পেল না, অথচ মেয়েটার তেষ্টা মেটানোর প্রচন্ড তাড়াতাড়।
আরাপ দ্রুত পায়ে কেবিনের বাইরে যেতে উদ্যত হলেই তিতির বলে উঠল, আমার পানি লাগবে না আরাপ, আমার আপনাকে লাগবে। মনে হচ্ছে আমার কপালে আপনি একটা চুমু খেলেই আমার সমস্ত তেষ্টা, সমস্ত কষ্ট মিটে যাবে। কথাগুলো বলেই হালকা হাসলো মেয়েটা। আরাপ এবার ধীর পায়ে তার কাছে এসে দাঁড়ালো। চোখ বন্ধ করে নিল তিতির। ললাট পথে আরাপের ঠোঁটের স্পর্শ গভীর পেয়ে তবেই স্বস্তি পায়। শয্যাশায়ী শরীরটা কেঁপে উঠল তরুণীর। মৃদু স্বরে আওড়ালো তিতির, আপনার এই স্পর্শটুকু পাওয়ার জন্য হলেও হয়তো আমি হাজারবার আপনার কাছে ফিরতে পারবো আরাপ। আরাপ তখন বলে উঠল, এই আরাপের কাছে তার বউ পাখি যে ফিরতেই হতো, নয়তো তার সাথে সাথে আরাপের অস্তিত্বও হারিয়ে যেত পৃথিবী থেকে। তিতির সাথে সাথে বলে উঠল, আমি না, আপনাকে ভালোবেসে ফেলেছি। আরাপ বলল, আমার থেকেও বেশি? তিতির তখন আরাপের কথায় বলল মৃদুভাবে, ভালোবাসা আরো প্রমাণ চাই আপনার? আরো প্রমাণ দিতে হবে? তিতিরের কথা শুনে আরাপ যেন এবার শব্দ করেই হাসল। তিতিরের কপালে বিপরীতে ঠোঁট ঠেকিয়ে মুখ তুলে সোজাসুজি তাকালো তিতিরের দিকে। তারপর টলমলে অনুভূতিতে সিক্ত হলো হৃৎস্পন্দন। তারপর আরো একবার ঘনিষ্ঠ হয়ে জড়িয়ে ধরল তিতিরকে। শক্ত করল আরাপ তার নিজের হাতের বাঁধন। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নাজক তার শরীরখানা। যেন বাঁধন আলগা হলেই হারিয়ে ফেলবে সে তার তিতিরকে, তার বউ পাখিকে। বলল আরাপ, আমার সমস্ত প্রমাণ দেওয়ার পালা শেষ, এবার আমার ভালোবাসা প্রমাণ দেওয়ার পালা শুরু। তোমাকে সুস্থ করে তোমাকে তোমার শ্বশুর বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে দেবে তো আমায়? আরাপের কথা শুনে তিতির তৃপ্তির সহিত হাসলো, মাথা ঠেকালো আরাপের ওই শক্ত সিনায়। হাজার সুখ সুখ প্রজাপতি ঘিরে ধরলো তাদের ভালোবাসায়। আদরের মুহূর্তটুকু সময় থামলো, সেই সাথে অবসান ঘটলো দুজনের ভালোবাসার মানুষের একে অপরের পাওয়ার যুদ্ধের। তিতিরে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানেক সময় লাগলো। তবুও ডাক্তারের নির্দেশ মোতাবেক সম্পূর্ণ বেড রেস্ট চলবে আরো 1 মাস। এই 1 সপ্তাহেই তিতির তো হাঁপিয়ে উঠেছে হাসপাতালের 4 দেয়ালের মধ্যে, এই বন্দি দশায়। সেখানে পুরো 1 মাস সে এখানে থাকবে কি করে? যদিও আরাপ আর ইমা সদাগর দুজনেই একজনও কোনো ঝুঁকি নিতে রাজি নয় তিতিরের স্বাস্থ্যের ব্যাপারে, তাই নিতান্ত প্রয়োজন ছাড়া তিতির বাইরে বের হওয়ার সুযোগ প্রায় বন্ধ। তবুও হাতে গোনা 2 দিন দিয়েছে বাইরে ঘোরার জন্য, তাও হুইল চেয়ারে। সকালে হতেই আরাপ তিতিরকে হুইল চেয়ারে বসিয়ে বাইরে বেরোয় হাসপাতালের সামনে খোলা জায়গাটায়। সেখানের মাঠে পা ভেজাতে ইচ্ছে হলেও আরাপ চোখ পাকায়, তিতিরকে নামতে দেয় না। মেয়েটা গাল ফলায়, 2 হাত বুকে গুজে গলায় চিবুক ঠেকায় অভিমানে। আরাপ মিটিমিটি হাসে তিতিরের রাগ দেখে, পিছন থেকে কানের পাশে ঝুঁকে ফিসফিসিয়ে বলে ওঠে, আর তো মাত্র কয়েকটা দিন, তারপর তোমাকে কেউ আটকাবে না হাঁটাচলা করতে, প্রমিস। তিতিরের মন তবুও ভালো হয় না আরাপের কথা শুনে। অভিমানী অমন ভাবেই মুখ তুলে তাকালো আরাপের দিকে। অসহায় কণ্ঠে বলল, আমাকে কি আসলে এখানে 1 মাস থাকতে হবে? এখন তো আমি মোটামুটি সুস্থ, আর বাড়িতেও সবাই আছে, ওখানে আমার একটু অযত্ন হবে না, বিশ্বাস করুন। তিতিরের কথায় আরাপ বুঝতে পারে এ কদিনেই তিতিরের মন অস্থির হয়ে পড়েছে এখানে থাকতে থাকতে। তাই তো নরম স্বরে বলে উঠল আরাপ, বাড়িতে তোমার খেয়াল রাখার মতো মানুষের অভাব না হলেও তোমার শরীরের ব্যাপারে কোনো রকম ঝুঁকি নেব না আমি তিতির, তোমার ব্যাপারে তো কোনো ঝুঁকিই না। আরাপের এরকম কথায় বলে উঠল তিতির, এবার তো উঠে দাঁড়ান। আরাপ এতক্ষণ তিতিরের পায়ের কাছে বসেছিল, তিতিরের সাথে কথা বলছিল, তাই এভাবে বসে থাকায় সবাই তিতিরের দিকে তাকাচ্ছিল। তাই তিতির বলে উঠল, আরাপ এবার তো উঠে দাঁড়ান, আমার অস্বস্তি হচ্ছে ওদের এভাবে তাকিয়ে থাকতে দেখে। আরাপ এবার লম্বা দম ফেলল, মুখ ঘুরিয়ে বরফ শীতল চোখে আশপাশে মানুষগুলোর দিকে তাকাতেই ঘাবড়ে গেল তারা। এতক্ষণ ওদের দেখতে থাকা মানুষগুলো এবার আর তাকিয়ে রইল না, যে যার কাজে চলে গেল, ব্যস্ত হলো নিজেদের কাজে। তিতির সেসব দেখে চোখ পাকিয়ে তাকালো আরাপের পানে, শাসনের সুরে শুধালো, আপনি ওদের দিকে অমন করে তাকালেন কেন? আরাপ বলে উঠল, আমি কেমন করে তাকিয়েছি? তিতির বলল, খ্যাপা পাগলের মতো। আরাপ প্রতি উত্তর করলো, কারণ ওরা এই পাগলের বউকে অস্বস্তিতে ফেলেছিল একটু আগে, তাই। আর কোনো প্রশ্ন? তিতির আর কোনো কিছু বলার ভাষাই খুঁজে পেল না, প্রশ্ন করবে কি করে। আরাপ তিতিরের মৌনতা ধরতে পেরে সহজ হলো এবার। নরম গলায় বলল, বাড়িতে যাওয়ার পারমিশন পেতে পারো, তবে একটা শর্তে। বাড়ির নাম শুনেই তিতিরের সমস্ত বিরক্তি রাগ মিলে গেল হাওয়াই মিঠাইয়ের মতো। খুশিতে ঝুমঝুম হয়ে উঠল মলিন মুখখানাটা। তিতির বলল, খুশি হয়েই।
আপনার সমস্ত শর্তে রাজি আমি। তবু এই হাসপাতালে রেখে যাবেন না আমাকে। সুস্থ হওয়ার বদলে আমি আরও দিনকে দিন অসুস্থ হয়ে পড়ব। পাগল টাগল হয়ে যেতে পারি। বলা তো যায় না, বলল আরাপ। আর শর্তগুলো, সেগুলো জানতে চাইবে না? তিতির তখন খুশি খুশি মুখ করেই বলে উঠল, ওই তো বললেন আপনার কথা মতো চলতে বাসায় গিয়ে। এ আবার শোনার কি আছে? আমি তো বলেই দিয়েছি, আপনি যা বলবেন তার সমস্ত শর্তে আমি রাজি। তবুও এখান থেকে বের করুন। তিতিরের কথায় আরাপ হাসলো মনে মনে। শর্তগুলো শুনলে হয়তো তিতির আর বাড়ি ফিরতেই চাইতো না লজ্জায়। দুপুর হতেই আত্মীয় স্বজনের ভিড়ে কেবিনে পা রাখার জায়গাও হলো না তিতিরের। সম্ভবত নতুন বউয়ের মুখ দেখার রীতিটা সবাই মিলে এই হাসপাতালেই পালন করে ফেলবে, এমনই উচ্ছ্বাস এক একজনার চোখে মুখে। তবু এত এত ভিড় ভাট্টার মধ্যে আরবের মা ফারজানা চৌধুরী ঠিকই খেয়াল রাখলেন তিতিরের ছোট ছোট বিষয়গুলোর প্রতি শাশুড়ি মায়ের এমন যত্ন নজর এড়ায়নি মেয়েটার। চৌধুরী বাড়িতে এই প্রথম ভদ্র মহিলা সান্নিধ্যে তিতিরের খুব একটা ভালো সময় না কাটলেও এখন যে ক্ষণে ক্ষণে সেই মুগ্ধ হচ্ছে তার চোখ। পরপর ধরে আসা গলায় ডেকে উঠল তিতির, মা। তিতিরে এমন মুগ্ধ ডাকে কিছুটা অপ্রস্তুত হলেন ফারজানা বেগম। হাতের মাখা ভাতের দিকে মনোযোগ দিলেন। তারপর ভাতের লোকমাটা তিতিরের মুখে তুলে দিতে দিতে থমথমে গলায় বলে উঠলেন ফারজানা বেগম। অত আহ্লাদি গলায় মা ডাকার মতো কিছুই হয়নি। মিষ্টি অসুস্থ থাকলেও আমি ঠিক এই কাজগুলোই করতাম। তুমি বিশেষ কেউ নয়, বুঝেছ? তার উপর এখন আরাপ নেই এখানে। ওর অবর্তমানে তোমার অযত্ন হলে আমাদের কাউকে ছেড়ে কথা বলবে না। আমারই তো ছেলে, তাই আমি ভালো করেই চিনি। তিতির তখন হালকা করে হাসলো শাশুড়ির কথা শুনে। তিতিরের ক্লান্ত চোখ জোড়াও যেন জেনে ফেলেছে মায়েদের কাছে সন্তান সম প্রত্যেকেরই বিশেষ। তাই তো অপছন্দ সত্ত্বেও দূরে ঠেলে রাখতে পারেননি তিতিরকে। প্রতিদিন পার্লামেন্ট সবার সমাবেশের ধকল সামলালেও আরাপ সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে রাতটা তিতিরের সাথে কেবিনেই থাকে। তিতির মুখ ফুটে কিছু বলার আগেই ততষ্ট হয় সেই মানুষটা। তিতির যখন যা চাইবে তার সামনে হাজির না করা অবধি যেন স্বস্তি নেই আরাপের। তিতির আরাপের এমন কাণ্ডে ঠোঁট টিপে হাসে। মলিন মুখটা হুট করেই আবারও ভার হয়। ম্লান কণ্ঠে শুধাই তিতির, আমার উপর আপনার কখনো রাগ হয় না? আরাপ তিতিরের ব্যাগ গোছাচ্ছিল তখন। আগামীকালই ডিসচার্জ করিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। দিনটা যেহেতু ব্যস্ততায় কাটবে, তাই রাত্রিতে আগে ভাগে তিতিরের জিনিসপত্রগুলো খুব যত্ন করে ব্যাগে তুলে নিচ্ছিল আরাপ। তবে তিতিরের প্রশ্ন শুনে থামতে হয় তাকে। থামলো তার পুরুষালী হাতের ব্যস্ততা। ব্যাগ থেকে তিতিরের পাশে এসে বসলো ধীরে পায়ে। চোখে একরাশ প্রণয় নিয়ে আওড়ালো আরাপ, হয়তো তোমাকে এমন মন খারাপ করে থাকতে দেখলেই আমার প্রচন্ড রাগ হয়। ইচ্ছে করে পৃথিবী থেকে তোমার এই মন খারাপের অস্তিত্বটুকু মিটিয়ে ফেলতে খুব ইচ্ছে করে। তিতির এতক্ষণ মাথা নুয়ে রাখলেও আরাপের কথার পৃষ্ঠে মুচকি হেসে মাথাটা তুলল। চোখ জোড়াও চিকচিক করে উঠল। ওষ্ঠপুঞ্জ প্রসারিত হলো লাজুক হাসিতে। তিতিরকে লজ্জা পেতে দেখে আরাপও মাথা নোয়ালো। হাসিটুকু আটকে ফেলে পরপর কিছু একটা মনে করেই মাথা তুলল। জিজ্ঞেস করলে উঠল আরাপ, হঠাৎ এই প্রশ্ন কেন? তিতির এবার সোজা হয়ে বসলো, অথচ তার দৃষ্টি কোলের ওপর। আগের মতোই ম্লান কণ্ঠে হেসে বলে উঠল তিতির, এই যে সারাদিন এত ব্যস্ত থাকেন আপনি, সে সকল ধকল সামলে আবার রাতে এসে আমার কাজগুলো করেন। নিজের এত বড় বাড়ি থাকতেও আমার জন্য সারা রাত হাসপাতালে ওই ছোট্ট কাউচাতে বসে থাকেন। মাঝে মাঝে আপনাকে দেখে মনে হয় যেন ঘুমটুম নেই চোখে আপনার। ক্লান্তিটুকু কেমন হেসে উড়িয়ে দেন। সে তো আমার জন্যই। এত কিছুর পরও আপনার রাগ হয় না আমার উপর? রাত তখন হালকা হেসেই বলে উঠল, যদি আমি বলি যে আমি তোমার উপর রাগ করেছি, তাহলে কি এই অধমের রাগ কমানোর জন্য আমার বউ পাখি কিছু একটা করে ফেলবে? যদিও এমন হয়, তাহলে তো সেই রাগটা মারাত্মক ভুল হবে। কথাটা বলেই আরাপের ঠোঁটের কোণে তখনও অস্পষ্ট হাসি, অথচ পাল্টা প্রশ্নে কোণঠাসা তার সামনে বসে থাকা রমণী। কি উত্তর দেবে ভেবে পায় না সে। তাই চোখ তার রসগোল্লা হয়েছে। কিন্তু আরাপের ঘোর লাগা চোখের দৃষ্টি তখনও তিতিরের কাঁপা কাঁপা ঠোঁটে। আরো একটু এগিয়ে আসতেই রমণী অধর পল্লব ছুঁই ছুঁই হলো আরাপের ঠোঁট। ঠিক তখনই কেবিনের দরজায় হুট করে এসে দাঁড়ালো সিনিয়র নার্স। হাতের প্রেসক্রিপশন তিতিরের ওষুধগুলো আরাপকে বুঝিয়ে দিতেই এসেছিলেন। কিন্তু এসেই যে এমন লজ্জাজনক পরিস্থিতিতে পড়বে তা বোধ হয় তিনি বুঝতে পারেননি। তবে আরাপ ততক্ষণে ছিটকে সরে দাঁড়িয়েছে। এক হাতে কোমরে রেখে অন্য হাতে সমানে ডলছে তার মুখখানা। লজ্জায় কানগুলো রক্তিম তার। সে যে নিজেও বিব্রত হয়েছে ভীষণ। তিতিরেও এবার বেশ মজা পেল।
আরাবকে এমন বিব্রত হতে দেখে দমপাটা হাসি পেল তার। কিন্তু নার্সের সামনে তখন কিছু না বললেও নার্স চলে যেতেই হেসে উঠল তিতির। বলে উঠল, আপনি তো ভারী লাজুক। কই, আগে তো কখনো আপনাকে এত লজ্জা পেতে দেখিনি। আরাব এক হাতে তখন গ্লাসে পানি নিয়ে তিতিরের পাশে বসেছে কেবল, অন্য হাতে দুটো মেডিসিন। অমনি মেয়েটা তার পিঠে চাপড় দিতে দিতে বলে উঠল কথাটা, ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছেন আপনি। আম ইমপ্রেস। আমি তো ঠিক করে রেখেছি, বাড়ি ফিরে কয়েকদিন মিষ্টির সাথে ঘুমাবো। ননদ ভাবি ভালো একটা বন্ডিং তৈরি করতে হবে না? তিতির যে তাকে ইচ্ছে করে এসব বলছে বুঝতে পেরেই ঠোঁট কামড়ে হাসলো আরাপ। হাতের কাপড়গুলো ভাঁজ করে ব্যাগে ভরলো সময় নিয়ে। তারপর তিতিরের দিকে ঘুরে দাঁড়ালো, হাত বুকে গুজে বাঁকা হেসে বলল আরাপ, আমার বই এমন কোনো পরিকল্পনা থাকলে আমিও আমার বোনকে খুব তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। তোমার ওই ননদ ভাবির বন্ডিং এর চক্করে ওই বাচ্চা মেয়েটাকে এত তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। ইস, তিতির তখন রাগী কণ্ঠেই বলে উঠল আরাপকে, আপনি মোটেও এসব কিছু করবেন না। আপনি আমার শুধু শুধু ভয় দেখাচ্ছেন, তাই না? আরাপ তখন বলে উঠল, কি বললে? আমি তো তোমার কথা কিছুই শুনতে পেলাম না। গলায় এই জোর নিয়ে আবার তুমি বাড়ি ফিরতে চাইছো? শরীর তো মনে হচ্ছে এখনই অনেক দুর্বল। এতক্ষণ শান্ত থাকলেও আর পারল না তিতির শান্ত থাকতে। ধীরে ধীরে চোখ মুখ কঠিন করে গলা চড়িয়ে বলে উঠল, আমি বলছি, আপনি কি জানেন যে আপনি একটা বড্ড হিংসুটে? মেয়েটার কথাগুলো আওড়ালে আর বসে থাকার সাহস করলো না। থমথমে মুখে পাশ ফিরে শুয়ে পড়তেই মাথা নুয়ে হাসলো আরাম। পরপর গলা পরিষ্কার করেই শান্ত স্বরে বলে উঠল, হিংসে মির তো এই অবধি কিছুই দেখলে না বউ। কাল সন্ধ্যা বাড়ি ফেরো, তারপর তুমি দেখবে এক পাও তোমাকে বাড়িতে বেরোতেই দেব না। এটা আমার শেষ কথা। আরাফের কথার প্রতি উত্তর করল না রমণী, তবে মনে মনে তার ক্ষোভ বাড়ল। খুব করেই ক্ষোভ বাড়ল তার। রাগে গজগজ করতে করতেই চোখ লেগে গেল তিতিরের। আরাপ তখনও পর্যন্ত দাঁড়িয়ে রইল, বুকে হাত গুজে দেখে যাচ্ছে তার ঘুমন্ত তিতিরকে। মনে মনে ভাবল আরাপ, এভাবেই তার পরিটাকে যত্নে রাখবে নিজের করে।